নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনাদের জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের বিমল কুমার ও জয়ন্ত মানিকের মিলিত অভিযান অমৃতদ্বীপ। আজকের গল্পের সূত্রধর আমি অরূপ। গল্প পাঠে এবং জয়ন্ত ও রামাহরির চরিত্রে লিও এবং বিভিন্ন চরিত্রে অরূপ, লিও, শুভম, সৌভিক ও সৌরভ সাহা। গোড়া একটুখানি গৌরচন্দ্রিকার দরকার। যদিও অমৃতদ্বীপ নতুন উপন্যাস, তবু এর কাহিনী আরম্ভ হয়েছে গ্রন্থাকারে প্রকাশিত ড্রাগনের দুঃস্বপ্ন নামের উপন্যাস থেকে। বিমল কুমার, জয়ন্ত মানিক ও ইন্সপেক্টর সুন্দরবাবু কয়েকটি রহস্যময় হত্যাকাণ্ডের তদিরে নিযুক্ত হয়ে তাও ধর্মমতের প্রবর্তক প্রাচীন চীনা সাধক লাওজুর জেট পাথরে গড়া একটি ছোট্ট প্রতিমূর্তি এবং অমৃতদ্বীপে যাওয়ার একখানি ম্যাপ হস্তগত করে। খ্রিস্ট জন্মাবার ৬০৪ বছর আগে চীন দেশে লাওজুর আবির্ভাব হয়। চীন দেশের প্রাচীন পুঁথিপত্রে প্রকাশ তাও সাধুদের মতে প্রশান্ত মহাসাগরে একটি দ্বীপ আছে, তার নাম অমৃতদ্বীপ। সেখানে সিয়েন অর্থাৎ অমররা বাস করে। সেখানে অমর লতা জন্মায়। তার অমৃত ফল ভক্ষণ করলে মানুষও অমর হয়। যারা তাও ধর্ম গ্রহণ করে তাদের জীবনের প্রধান লক্ষ্য হচ্ছে অমৃতদ্বীপে যাওয়া, আর সেখানে গেলে লাওজুর মন্ত্রপুত প্রতিমূর্তির সঙ্গে থাকা চাই। বৌদ্ধ ও হিন্দু ধর্মের মতন তাও ধর্ম পরের যুগে ভিন্ন রূপ ধারণ করে। তার মধ্যে ক্রমেই ভূত, প্রেত, মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক আর হরেক রকম ম্যাজিকের আবির্ভাব হয়। তাও সাধকরা বলে তাদের সিদ্ধ পুরুষরা কেবল অমরই হয় না, জলে স্থলে শূন্যে তাদের গতি হয় অবাধ। আধুনিক যুগে এসব কথা বিশ্বাসযোগ্য নয় বটে, কিন্তু চীনাদের পবিত্র পাহাড় থাইশানের তলদেশে অবস্থিত থাই আনফু মন্দিরে গিয়ে এক সমাধিমগ্ন তাও সিদ্ধ পুরুষকে দেখে রিচার্ড উইলহেলম নামে এক জার্মান সাহেব সবিস্ময়ে লিখেছেন, এই সমাধিস্থ তাও সাধক মৌনব্রতী। তিনি কতকাল খাদ্য আর পানীয় গ্রহণ করেননি। বাইরের কোনো কিছুই তার ধ্যান ভঙ্গ করতে পারে না। তার দেহ শুকিয়ে শীর্ণ হয়ে গেছে, দেখতেও তাকে মরার মতো, কিন্তু তার দেহ সম্পূর্ণ তাজা, একটুও পচে যায়নি। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের লেখা অমৃতদ্বীপ। জাহাজ ভেসেছে নীল জলে। এ জাহাজ একেবারেই তাদের নিজস্ব। অমৃতদ্বীপে যাওয়ার সমস্ত জলপথটাই তাদের ম্যাপে আঁকা ছিল। সেই ম্যাপ দেখেই বোঝা যায় কোনো বাণিজ্য তরী বা যাত্রী জাহাজই ও দ্বীপে গিয়ে লাগে না। চার্টে ও দ্বীপের কোনো উল্লেখ নেই। কাজেই বিমল ও কুমারের প্রস্তাবে একখানা গোটা জাহাজই চার্টার বা ভাড়া করা হয়েছে। এটাও তাদের পক্ষে নতুন নয়, কারণ এই রকম একখানা গোটা জাহাজ ভাড়া করেই তারা আর একবার লিস্ট আটলান্টিককে পুনরাবিষ্কার করেছিল। জয়ন্ত মানিক ও সুন্দরবাবুর এ অভিযানে যোগ দেওয়ার ইচ্ছে ছিল না। একরকম জোর করেই তাদের সঙ্গে টেনে এনেছে। কাজেই তাদের পুরাতন ভৃত্য ও দস্তুর মতো অভিভাবক রামহরিও যথেষ্ট বিরক্তি প্রকাশ করেও অন্যান্য বারের মতো এবারেও শেষ পর্যন্ত সঙ্গ নিতে ছাড়েনি। এবং এমন ক্ষেত্রে তাদের চির অনুগত চতুষ্পদ যোদ্ধা বাঘাও যে সঙ্গে সঙ্গে লাঙুল আস্ফালন করে আসতে ছাড়বে না, সে কথা বলাই বাহুল্য। তাদের পুরাতন দলের মধ্যে কেবল বিনয়বাবু আর কমলকে এবার সঙ্গী রূপে পাওয়া গেল না। বিনয়বাবু এখন ম্যালেরিয়ার তাড়নায় কুইনিন ও আদার পুঁজির সদ্ব্যবহারে ব্যস্ত, এবং কমল দেবে এবার মেডিকেল কলেজের শেষ পরীক্ষা। জাহাজখানির নাম লিটল ম্যাজেস্টিক। আকারে ছোট হলেও যাত্রীদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে এর মধ্যে চমৎকার সাজানো গোছানো লাউঞ্জ, ডাইনিং, সেলুন, প্রমেনেড ডেক ও পাম কোট প্রভৃতির অভাব ছিল না। এরকম জাহাজ চার্টার করা বহু ব্যয়সাধ্য বটে, কিন্তু বিমল ও কুমার যে অত্যন্ত ধনবান এ কথা সকলেই জানেন।
তার উপরে জয়ন্ত বিনা পয়সার অতিথি হতে রাজি হয়নি, এবং সেও রীতিমতো ধনী ব্যক্তি। জাহাজ তখন টুইহাই বা পূর্ব সাগর পার হয়ে রিউকিউ দ্বীপপুঞ্জের কাছ দিয়ে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে। উপরে নিচে চারিদিকে ছড়িয়ে আছে কেবল অনন্ত নীলিমা, কাছে চঞ্চল, দূরে প্রশান্ত। এই নীলিমার জগতে এখন নতুন বর্ণ সৃষ্টি করছে নিম্নে শুধু শুভ্র ফেনার মালা এবং শূন্যে শুভ্র সাগর বিহঙ্গের দল। প্রকৃতির রঙের ডালায় এখন আর কোনো রং নেই। প্রাকৃতিক সঙ্গীতের এখানে নব নব রাগিনীর ঝঙ্কার নেই। না আছে উচ্ছ্বসিত শ্যামলতার মর্মর, না আছে গীতিকারী পাখিদের সুরের খেলা। বইছে কেবল হুহু হুহু শব্দে বাতাস এবং যাচ্ছে কেবল আদিম সাগরের উচ্ছল কলকল মন্ত্র। এই দুই ধ্বনির সৃষ্টি পৃথিবীর প্রথম যুগে, যখন সবুজ গাছ আর গাছের পাখির জন্ম হয়নি। খোলা প্রমেনের ডেকের উপরে পায়চারি করতে করতে মানিক বলল, আচ্ছা বিমলবাবু, আমাদের এই সমুদ্র যাত্রা শেষ হতে আরও কত দেরি হবে বলুন তো? আর বেশি দেরি নেই। 4 ভাগ পথের 3 ভাগই আমরা পার হয়ে এসেছি। ম্যাপখানা আমার মুখস্থই হয়ে গেছে। আরও কিছু দূর এগোলেই বনি দ্বীপপুঞ্জের কাছে গিয়ে পড়ব। তাদের বাঁয়ে রেখে আমাদের অগ্রসর হতে হবে প্রায় দক্ষিণ পূর্ব দিকে, তারপরেই অমৃতদ্বীপ। দ্বীপটি নিশ্চয়ই বড় নয়, কারণ তাহলে নাবিকদের চার্টে তার উল্লেখ থাকতো। এখানকার সমুদ্রে এমন অজানা ছোট ছোট দ্বীপ তো দেখছি অসংখ্য। অমৃতদ্বীপকে আপনি চিনবেন কেমন করে? ম্যাপে অমৃতদ্বীপের ছোট্ট একটা নকশা আছে, আপনি কি ভালো করে দেখেননি? সে দ্বীপের প্রথম বিশেষত্ব হচ্ছে তার চারপাশেই পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় কোথাও কোথাও 1,500-2,000 ফুট উঁচু। আর দ্বিতীয় বিশেষত্ব, দ্বীপের ঠিক উত্তর পশ্চিম কোণে পাহাড়ের ওপরে আছে ঠিক পাশাপাশি 5টি শিখর। সবচেয়ে উঁচু শিখরের উচ্চতা ওই 2,300 ফুট। এরকম দ্বীপ দূর থেকে দেখলেও চেনা শক্ত হবে না। বলেই ফিরে দাঁড়ালো বিমল। চোখে দূরবীন লাগিয়ে সমুদ্রের পশ্চিম দিকে তাকিয়ে কি যেন দেখতে লাগলো। সুন্দরবাবু বললেন, আচ্ছা বিমলবাবু, আমরা যাচ্ছি তো পূর্ব দিকে, অথচ আজ কদিন ধরেই আমি লক্ষ্য করছি আপনি যখন তখন চোখে দূরবীন লাগিয়ে পশ্চিম দিকে কি যেন দেখবার চেষ্টা করছেন। এর মানে কি? এর মানে আমি আপনাকে বলতে পারি। বিমলবাবু, দেখছেন আমাদের পেছনে কোনো শত্রু জাহাজ আসছে কিনা? এখানে আবার শত্রু আসবে কে? কেন, কলকাতাকে যারা ড্রাগনের দুঃস্বপ্ন দেখিয়েছিল, আপনি এরই মধ্যে তাদের কথা ভুলে গেলেন নাকি? কি যে বলো তার ঠিক নেই। সে দল তো ছত্রভঙ্গ হয়ে গেছে। কেমন করে জানলেন? পালের গোদা কুপকাত হলে দল কি আর থাকে? আমার বিশ্বাস অন্যরকম। যে দলের প্রত্যেক লোকই মরিয়া, তারা সকলেই অমৃতদ্বীপে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু ও দ্বীপের ঠিকানা তারা জানে না, কারণ ম্যাপখানা আছে আমাদের হাতে। আমরা যে তাদের দেশের কাছ দিয়ে অমৃতদ্বীপে যাত্রা করেছি, নিশ্চয়ই এ সন্ধান তারা রাখে। যারা লাউজুর মূর্তি আর ওই ম্যাপের লোভে সুদূর চীন থেকে বাংলাদেশে হানা দিতে পেরেছিল, তারা যে আর একবার শেষ চেষ্টা করে দেখবে না, এ কথা আমার মনে হয় না। শেষ চেষ্টা মানে? আপনি কি বলতে চান তাদের জাহাজের সঙ্গে আমাদের জলযুদ্ধ হবে? আশ্চর্য নয়? সুন্দরবাবু বিস্ফারিত চোখে ও উত্তেজিত কণ্ঠে বললেন, আশ্চর্য নয় মানে? জলযুদ্ধ অমনি হলেই হলো? আমাদের সেপাই কোথায়, কামান কোথায়? আমরা ঘুষি চুলে লড়াই করবো নাকি? কুমার হেসে বলল, কামান নাই বা রইল, আমাদের সকলের হাতেই আছে অটোমেটিক বন্দুক, আর আমাদের সেবাই হচ্ছে আমরাই। সুন্দরবাবু অধিকতর উত্তেজিত হয়ে আরও কি যেন বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ বিকট স্বরে হুম শব্দ করে মস্ত এক লাফ মেরে 5 হাত তফাতে গিয়ে পড়লেন। আরে আরে, কি হলো সুন্দরবাবু, কি হলো? আপনার ভুঁড়িটা ফট করে ফেটে গেল নাকি? সুন্দরবাবু ক্রুদ্ধ স্বরে বললেন, যাও যাও, দেখতে যেন পাওনি আবার ন্যাকামি করা হচ্ছে।
কুমার বাবু, আপনার ওই হতচ্ছাড়া কুকুরটাকে এইবার থেকে শিকল দিয়ে বেঁধে রাখবেন। আমাকে দেখলেই ও বেটা কোত্থেকে ছুটে এসে ফোঁস করে আমার পায়ের উপরে নিঃশ্বাস ফেলে কি শোকে বলতে পারেন মশাই? আপনার পাদপদ্মের গন্ধ বাঘারও বোধহয় ভালো লাগে। ইয়ার কি করো না মানিক, তোমার ইয়ার কি বাঘার ব্যবহারের চেয়েও অভদ্র। ওই নেড়ে কুত্তাটাকে আমি কিছুতেই সহ্য করতে পারবো না। চললাম আমি এখান থেকে। সুন্দরবাবু লম্বা লম্বা পা ফেলে অদৃশ্য হলেন। বাঘা বিলক্ষণ অপ্রতিভভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এ লোকটি যে তাকে দু চোখে দেখতে পারে না এটা সে খুবই বোঝে। তাই বাঘার কৌতূহল হয়। সুন্দরবাবুকে কাছে পেলে সে তার পা শুকে দেখে। মানুষের চরিত্র পরীক্ষা করবার চেয়ে এর চেয়ে ভদ্র উপায় পৃথিবীর কোনো কুকুরই জানে না। পরদিন প্রভাতে ব্রেকফাস্টের পর বিমল ও কুমার জাহাজের ডেকে উঠে গেল। জয়ন্ত লেব ল্যাকের লেখা একখানা ডিটেকটিভ উপন্যাস নিয়ে লাউঞ্জে গিয়ে আরাম করে বসল। মানিকও তার দৃষ্টান্ত অনুসরণ করলে। সুন্দরবাবু কিছুটা বিরক্তি ভরে জানালে, জাহাজে উঠে পর্যন্ত দেখছি বিমল বাবু আর কুমার বাবু অদৃশ্য শত্রুর কাল্পনিক ছায়া দেখবার জন্য ব্যক্তি ব্যস্ত, আর তোমরা এদিকে গাঁজা করে ডিটেকটিভের গল্প নিয়েই বিভোর। কারোর সঙ্গে দুটো প্রাণের কথা বলবার ফাঁক নেই। জয়ন্ত জবাব দিলে না। মানিক বললে, আচ্ছা, এই রইল আমার বই, এখন প্রকাশ করুন আপনার প্রাণের কথা। সুন্দরবাবু নিম্নস্বরে বললেন, কথাটা কি জানো? এই অমৃত দ্বীপ, অমরলতা, জলে স্থলে চিরজীবী মানুষের অবাধ গতি, এসব কি তুমি বিশ্বাস করো ভায়া? আমার কথা ছেড়ে দিন, আগে বলুন আপনার কি মত। আমার কেমন সন্দেহ হচ্ছে বিমল আর কুমার বাবুর মাথায় তোমাদের চেয়েও বোধহয় বেশি ছিট আছে। বলেই সুন্দরবাবু ফোঁস করে একটা নিঃশ্বাস ত্যাগ করলেন। হঠাৎ অমন দীর্ঘশ্বাস ফেললেন কেন? কি জানো ভায়া, প্রথমটা আমার কিঞ্চিত লোভ হয়েছিল, এখন মনে হচ্ছে সবই ভুয়ো। যা নয় তাই। কিসের লোভ সুন্দরবাবু? ওই অমরলতার লোভ আর কি। ভেবেছিলাম দু একটা অমৃত ফল খেয়ে জমকে গলা দেখা, কিন্তু এখন যতই ভেবে দেখছি ততই হতাশ হয়ে পড়ছি। আমরা ছুটছি মরিচিকার পিছনে, কেবল কাঁটা ঘেটেই ফিরে আসতে হবে। তাহলে আপনি কেবল অমর হওয়ার লোভেই বিমলবাবুদের অতিথি হয়েছেন। না বলি আর কেমন করে? অমর হতে কে না চায় শুনি? অমর হওয়ার বিপদ কত জানেন? বিপদ? হ্যাঁ, দু একটা কথা বলি শুনুন। ধরুন আপনি অমর হয়েছেন, তারপর কুমার বাবুর কুকুর বাঘা হঠাৎ পাগলা হয়ে গিয়ে আপনাকে কামড় দিল, তখন কি হবে? কি আবার হবে? আমি হাইড্রোফোবিয়া রোগের চিকিৎসা করাবো। চিকিৎসায় রোগ যদি না সারে তাহলে আপনি অমর, সুতরাং মরবেন না, কিন্তু সারা জীবন অর্থাৎ অনন্তকাল আপনাকে ওই বিষম রোগের যন্ত্রণা ভোগ করতে হবে, অর্থাৎ সারা জীবন চেঁচিয়ে মরতে হবে পাগলা কুকুরের মতন ঘেউ ঘেউ করে। তাই তো, এইসব কথা তো আমি ভেবে দেখিনি। তারপর শুনুন, আপনি অমর হলেও আপনার দেহ বোধ করি অস্ত্রে অকাট্য হবে না। কেউ যদি খাঁড়া দিয়ে আপনার গলায় এক কোপ বসিয়ে দেয় তাহলে কি মুশকিল হতে পারে ভেবে দেখেছেন কি? আপনি অমর, অতএব হয় আপনার মুন্ড নয় আপনার দেহ, নয়তো ও দুটোই চিরকাল বেঁচে থাকবে, কিন্তু সেই স্কন্ধ কাটা দেহ আর দেহহীন মুন্ড নিয়ে আপনি অমরতার সুখ কি ভোগ করতে পারবেন? মানিক, তুমি কি ঠাট্টা করছো? মোটেই নয়, অমর হওয়ার আরো সব বিপদ আছে, সব কথা শুনতে চান? না, শুনতে চাই না। তুমি বড্ড মন খারাপ করে দাও। অমৃত ফল পেলেও আমি আর খেতে পারবো কিনা সন্দেহ। জয়ন্ত এতক্ষণ কিতাবের আড়ালে মুখ লুকিয়ে হাসছিল। এবার কিতাব সরিয়ে বললে, সুন্দরবাবু, অমৃত দ্বীপের কথা হয়তো রূপকথা ছাড়া আর কিছু নয়, কিন্তু আজকের শুকনো বৈজ্ঞানিক জগতে সরস রূপকথার বড়ই অভাব হয়েছে। সেই অভাব পূরণের কৌতূহলেই আমরা বেরিয়েছি অমৃত দ্বীপের সন্ধানে। সুতরাং অমরলতা না পেলেও আমরা দুঃখিত হব না।
অন্তত যে কদিন পারি রূপকথার রঙিন কল্পনায় মনকে স্নিগ্ধ করে তোলবার অবকাশ তো পাবো। আর ওরই মধ্যে থাকবে যেটুকু অ্যাডভেঞ্চার আর কি, সেটুকুকে মস্ত লাভ বলেই মনে করব, বুঝলেন? এমন সময় একজন নাবিক এসে খবর দিল বিমল সবাইকে এখনই ডেকের উপরে যেতে বলেছেন। সকলে উপরে গিয়ে দেখলে ডেকের রেলিংয়ের উপরে ঝুঁকে বিমল দাঁড়িয়ে রয়েছে, তার চোখে দূরবীন। জয়ন্ত জিজ্ঞেস করলে, বিমলবাবু, আপনি কি আমাদের ডেকেছেন? বিমল ফিরে বললে, হ্যাঁ জয়ন্তবাবু, পশ্চিম দিকে তাকিয়ে দেখুন। পশ্চিম দিকে চেয়ে জয়ন্ত দেখতে পেলে একখানা জাহাজ তাদের দিকে বেগে এগিয়ে আসছে। বিমল বললে, আমি খুব ভোরবেলা থেকেই ও জাহাজখানাকে লক্ষ্য করছি। প্রথমটা ওর ওপরে আমার সন্দেহ হয়নি, কিন্তু তারপরে বেশ বুঝলুম ও আসছে আমাদেরই পেছনে। জানেন তো এখানকার সমুদ্রে চীনে বোমবেটেদের কীরকম উৎপাত। খুব সম্ভব আমাদের শত্রুরা কোনো বোমবেটে জাহাজের আশ্রয় নিয়েছে। দূরবীন দিয়ে দেখা যাচ্ছে ও জাহাজখানায় লোক আছে অনেক, আর অনেকেরই হাতে রয়েছে বন্দুক। আমাদের কাপ্তেন সাহেবের সঙ্গে আমি আর কুমার পরামর্শ করেছি। কাপ্তেন বললেন, জলে ওরা আক্রমণ করলে আমাদের পক্ষে আত্মরক্ষা করা সহজ হবে না। তাহলে উপায়? দক্ষিণ দিকে তাকিয়ে দেখুন। দক্ষিণ দিকে মাইল দুয়েক তফাতে রয়েছে ছোট্ট একটি তরু শ্যামল দ্বীপ। আমরা আপাতত ওই দ্বীপের দিকেই যাচ্ছি। আশা করি শত্রুদের জাহাজ আক্রমণ করবার আগেই আমরা ওই দ্বীপে গিয়ে নামব। তারপর পায়ের তলায় থাকে যদি মাটি, আর একটা জুৎসই স্থান যদি নির্বাচন করতে পারি, তাহলে 1000 শত্রুকেও আমি ভয় করি না। আপনার কি মত? জয়ন্ত বললে, বিমলবাবু, এই অভিযানের নায়ক হচ্ছেন আপনি, আমরা আপনার সহচর মাত্র। আপনার মতই আমাদের মত। সুন্দরবাবু নীরস স্বরে বললেন, তাহলে সত্যি সত্যি আমাদের যুদ্ধ করতে হবে। তাছাড়া আর উপায় কি? বিনা যুদ্ধে ওরা আমাদের মুক্তি দেবে বলে বোধ হয় না। তবে আসার কথা এই যে আমরা ওদের আগেই ডাঙায় গিয়ে নামব। সুন্দরবাবু বিষণ্ণভাবে বললেন, এর মধ্যে আশা করবার মতো কিছুই আমি দেখতে পাচ্ছি না। ওই চীনে বোমবেটে ব্যাটারাও তো দলে দলে ডাঙায় গিয়ে নামবে নাকি? ভুলে যাবেন না, আমরা থাকবো ডাঙায়, গাছপালা বা ঢিপি ঢাপা বা পাথরের আড়ালে লুকিয়ে। আমাদের এই অটোমেটিক বন্দুকগুলোর সম্মুখ দিয়েই নৌকো করে যেতে হবে ওদের। তারপর ওরা ডাঙায় উঠতে পারবে। আমাদের এক একটা অটোমেটিক বন্দুক প্রতি মিনিটে কতগুলো গুলি বর্ষণ করতে পারে তা জানেন তো? 700। আধুনিক বিজ্ঞানের এ এক অদ্ভুত মারণাস্ত্র। সুন্দরবাবু ভয় ভয় বললেন, কিন্তু এভাবে মানুষ খুন করে শেষটা আইনের পাকে আমাদেরও বিপদে পড়তে হবে না তো? কুমার হেসে বললেন, সুন্দরবাবু, এ জায়গা হচ্ছে অরাজক। এই বোমবেটেদের জলরাজ্যে একমাত্র আইন হচ্ছে হয় মরো নয় মারো। সুন্দরবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে উঠলেন। বিমল তখন আবার চোখে দূরবীন লাগিয়ে শত্রু জাহাজের গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু সে জাহাজ তখন এত কাছে এসে পড়েছে যে আর দূরবীনের দরকার হয় না। খালি চোখেই বেশ দেখা যাচ্ছে তার ডেকের উপরে দলে দলে চীনে ম্যান ব্যস্ত, উত্তেজিতভাবে এদিক ওদিকে আনাগোনা বা ছুটোছুটি করছে। হঠাৎ বিমল দূরবীন নামিয়ে আবার ফিরে দাঁড়ালো। তার মুখ বিবর্ণ, দৃষ্টি ভয়চকিত। বিমলের মুখে চোখে ভয়ের চিহ্ন। এটা কি অসম্ভব? কুমার রীতিমতো অবাক হয়ে গেল। জয়ন্ত বিস্মিত স্বরে বললে, কি হলো বিমলবাবু, আপনার চোখ মুখ অমন ধারা কেন? বিমল দূরবীনটা জয়ন্তের হাতে দিয়ে গম্ভীর স্বরে বললে, শত্রু জাহাজের পেছনে চেয়ে দেখুন। বোমবেটেদের চেয়েও ভয়াবহ এক শত্রু আমাদের গ্রাস করতে আসছে। আমি এখন ব্রিজের ওপরে কাপ্তেনের কাছে চললুম। আরো তাড়াতাড়ি দ্বীপে গিয়ে উঠতে না পারলে আমাদের রক্ষে নেই। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, বোমবেটের চেয়েও ভয়াবহ শত্রু? ও বাবা, বলেন কি? হ্যাঁ সুন্দরবাবু, হ্যাঁ।
হ্যাঁ, এমন এক শত্রু আমাদের আক্রমণ করতে আসছে যার নামে ভয়ে কাঁপে সারা দুনিয়া। তার সামনে আমাদের অটোমেটিক বন্দুকও কোনো কাজে লাগবে না। এই বলেই বিমল জাহাজের বীজের দিকে ছুটল দ্রুত পদে। চোখে দূরবীন লাগিয়ে জয়ন্ত যা দেখলে তা ভয়াবহই বটে। বোম্বেটেতের জাহাজেরও অনেক পেছনে বহু দূরে আকাশ ও সমুদ্রের চেহারা একেবারে বদলে গেছে। নিচে বিপুল বাঁধা নাড়া দিয়ে উঠেছে প্রচণ্ড উন্মত্ত বৃহৎ তরঙ্গের পর তরঙ্গ। বলা চলে তাদের পর্বত প্রমাণ। তারা লাফিয়ে উপরে উঠছে, ঝাঁপিয়ে নিচেও পড়ছে, আবার উঠছে, আবার নামছে এবং ঘুরপাক খেতে খেতে ফেনায় ফেনায় সেখানকার নীলিমাকে যেন খণ্ড খণ্ড করে দিয়ে এগিয়ে আসছে উল্কার মতন তীব্র গতিতে। উপরে আকাশের রং হয়ে গেছে কালো মেঘে মেঘে ঘোরা রাত্রির মতোই অন্ধকার। বেশ বোঝা যায় জেগে উঠেছে সেখানে সর্বধ্বংসী আকস্মিক ঝঞ্ঝা বায়ু, যার মস্তক আন্দোলনে দিকে দিকে ঠিকরে পড়ছে বাঁধনহারা নিকষ কালো মেঘের জটা এবং ঘন ঘন পদাঘাতে লণ্ডভণ্ড হয়ে উথলে উঠছে তরঙ্গাকুল মহাসমুদ্র। ফিরে দাঁড়িয়ে অভিভূত স্বরে জয়ন্ত বললে, টাইফুন? কুমার খালি চোখেই সেদিকে তাকিয়ে ব্যাপারটা আন্দাজ করে নিয়ে বললে, হ্যাঁ, আমরা যাকে বলি ঘূর্ণাবর্ত। কিন্তু আমাদের এখানে তো একটুও বাতাস নেই, অসহ্য উত্তমে গা যেন পুড়ে যাচ্ছে। ওসব টাইফুনের পূর্ব লক্ষণ। এ অঞ্চলে টাইফুন জাগবার সম্ভাবনা ওই লক্ষণ থেকেই জানা যায়। কুমারবাবু, সমুদ্র যাত্রায় আমরা এই প্রথম। এর আগে টাইফুন কখনো দেখিনি, কিন্তু শুনেছি চীনা সমুদ্রে টাইফুনের পাল্লায় পড়ে ফি বছরের অনেক জাহাজ নাকি অতলে তলিয়ে যায়। সেই জন্যই তো ওকে আমরা বোম্বেটেদের চেয়েও ভয়ানক বলে মনে করছি। বোম্বেটেদের সঙ্গে লড়া যায়, কিন্তু টাইফুনের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব। এখন আমাদের একমাত্র আশা ওই দ্বীপ। যদি টাইফুনের আগে ওখানে গিয়ে পৌঁছাতে পারি হয়তো পারবো, কারণ আমরা দ্বীপের খুব কাছাকাছি এসে পড়েছি। এই দেখুন, আমাদের জাহাজের গতি আরও বেড়ে উঠেছে। এতক্ষণ সুন্দরবাবু ছিলেন ভয়ে হতভম্বের মতো। এইবারে মুখ খুলে তিনি বলে উঠলেন, দুর্গে দুর্গতি না আসেনি। কিন্তু বোম্বেটেতে জাহাজ এখনো দূরে রয়েছে, সে কি টাইফুনকে ফাঁকি দিতে পারবে? কুমার বললে, ওদের নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই। কি আশ্চর্য দৃশ্য! সমুদ্রের আর সব দিক শান্ত, কেবল একদিকেই জেগেছে নটরাজের প্রলয় নাচন। সাধারণ সাইক্লোনের মতো টাইফুন বহুদূরে ছোটে না, ওইটাই তার বিশেষত্ব। কিন্তু ছোট হলেও তার জোর ঢের বেশি। যেটুকু জায়গা জুড়ে আসে তার ভেতরে পড়লে আর রক্ষে নেই। দূর থেকে মেগাফোনে বিমলের উচ্চ কণ্ঠস্বর জাগল, কুমার, সবাইকে নিয়ে তুমি ডাঙায় নামবার জন্য প্রস্তুত হও। কেবল নিতান্ত দরকারি জিনিসগুলো গুছিয়ে নাও। সবাই কেবিনের দিকে ছুটল। তারপর তাড়াতাড়ি কতকগুলো ব্যাগ ভর্তি করে আবার তারা তখন ডেকের উপরে এসে দাঁড়ালো। দ্বীপ তখন একেবারে তাদের সামনে। মানিক বিস্মিত কণ্ঠে বললে, সমুদ্র যে এখানে প্রকাণ্ড এক নদীর মতো হয়ে দ্বীপের ভিতরে ঢুকে গিয়েছে, এই যে এক স্বাভাবিক বন্দর। জয়ন্ত বললে, হ্যাঁ, আমাদের জাহাজও এই বন্দরেই ঢুকছে। সুন্দরবাবু উৎফুল্ল স্বরে বললেন, জয় মা কালী, আমরা বন্দরে আশ্রয় পেয়েছি। হ্যাঁ, আরো ভালো করে মা কালীকে ডাকুন সুন্দরবাবু, কারণ তিনি হচ্ছেন যুদ্ধের দেবী, আর বোম্বেটেরা ওই বন্দরে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করতেই। সুন্দরবাবু দুই হাত জড়ো করে মা কালীর উদ্দেশ্যে চক্ষু মুদে 3 বার প্রণাম করে বললেন, মানিক, এ সময় আর ভয় দেখিও না। মা জগদম্বাকে একবার প্রাণ ভরে ডাকতে দাও আমায়। মা গো। কুমার ফিরে দেখলে শত্রুরা দ্বীপ লক্ষ্য করে প্রাণপণে জাহাজ চালিয়েছে এবং দূরে তার দিকে বেগে তাড়া করে আসছে সাগর তরঙ্গ তোলপাড় করে মূর্তিমান মহাকালের মতো সুভীষণ ঘূর্ণাবর্ত। দ্বীপের ভিতরে ঢুকে সমুদ্রের জল আবার মোড় ফিরে গেছে। কাজেই জাহাজও সঙ্গে সঙ্গে মোড় ফিরলে তখন দ্বীপের বন জঙ্গল ঠিক জবনিকার মতোই বাহির সমুদ্র, ঘূর্ণাবর্ত ও বোম্বেটে জাহাজের সমস্ত দৃশ্য একেবারে ঢেকে দিলে।
এমন সময় বিমল দৌড়ে সকলের কাছে এসে বললে, জয়ন্তবাবু, ক্যাপ্টেন বললেন এখানকার জল গভীর নয়, জাহাজ আর চলবে না। নাবিকেরা নৌকোগুলো নামাচ্ছে, আমাদেরও জাহাজ থেকে নামতে হবে। সুন্দরবাবু বললেন, কেন? বোমবেটেরাও এখানে আসছে, তারা আমাদের চেয়ে দলে ঢের ভারী। আমরা ডাঙায় না নামলে তাদের আক্রমণ ঠেকাতে পারবো না। সুন্দরবাবু আবার মুষড়ে পড়ে বললেন, তাহলে যুদ্ধ আমাদের করতেই হবে। নিশ্চয়ই, টাইফুন আর বোমবেটে আমাদের এখন যুদ্ধ করতে হবে দুই শত্রুর সঙ্গে। ওই দেখুন, সেলাররা এরই মধ্যে লাইফ বোট ভাসিয়ে দিয়েছে। ওই শুনুন, মেগাফোনে ক্যাপ্টেন সাহেবের কলা। নহিলে ঝোড়ো ঢেউ এখানেও এসে পড়তে পারে। চলুন চলুন, আর দেরি নয়। রামহরি, তুমি বাঘাকে সামলাও। লাইফ বোট যেখানে থামল সেখানে জলের ধার থেকেই একটা ছোট্ট পাহাড় প্রায় 100 ফুট উঁচু হয়ে উঠেছে। বিমল বললে, এইখানেই বন্দুক নিয়ে আমরা সবাই পাথরের আড়ালে অপেক্ষা করব। বোমবেটেরা আমাদের বন্দুক এড়িয়ে নিতান্তই যদি ডাঙায় নেমে আসে, তাহলে অবস্থা বুঝে অন্য ব্যবস্থা করতে হবে। আপাতত এই পাহাড়টাই হবে আমাদের দুর্গ। কি বলো কুমার, কি বলো জয়ন্তবাবু? জয়ন্ত বললে, সাধু প্রস্তাব, কিন্তু বিমলবাবু একটা গোলমাল শুনতে পাচ্ছেন? ঝোড়ো বাতাসের গোঁ গোঁ হু হু, সমুদ্রের হুঙ্কার। কেবল তাই নয়, দূর থেকে যেন অনেক মানুষের কোলাহল ভেসে আসছে। রামহরি বললে, এতক্ষণ চারিদিক গুমট করেছিল, এখন জোর হাওয়া এখানকার গাছপালাগুলো দেখো কেমন নুয়ে নুয়ে পড়ছে। ঝড় এলো বোধ হয়। ঝড় এলো, কিন্তু বোমবেটে জাহাজ কোথায়? তবে কি বোমবেটেগুলো ঝড়ের খপ্পরেই পড়ল? তারও আমি দেখে আসি। রামহরি উদ্বিগ্ন স্বরে বললে, উপরে উঠো না খোকা বাবু, উপরে উঠো না, বেশি ঝড় এলে কিন্তু আবার গুঁড়ে যাবে। কিন্তু বিমল মানা মানলে না। পাহাড়ের প্রায় মাঝ বরাবর উঠেই দাঁড়িয়ে পড়ে এদিকে ওদিকে তাকিয়ে সে চমৎকৃত স্বরে বললে, আশ্চর্য, আশ্চর্য! কুমার, শীঘ্রই দেখে যাও। বিপুল কৌতূহলে সবাই দ্রুত পদে উপরে উঠতে লাগলো, একমাত্র সুন্দরবাবু ছাড়া। তার বিপুল উড়ি ঊর্ধ্ব মার্গের উপযোগী নয়। বাস্তবিকই সে এক আশ্চর্য দৃশ্য যে ভীষণ টাইফুনের ভয়ে তারা সবাই এখানে এসেছে, আশ্রয় নিয়েছে। সেই ভয়ঙ্কর দ্বীপের দিকে না এসে যেন পাশ কাটিয়েই প্রচণ্ড বেগে ধেয়ে চলেছে অন্যদিকে হু হু করে। দ্বীপের দিকে এসেছে খানিকটা উদ্দাম হাওয়ার ঝটকা মাত্র, কিন্তু টাইফুন নিজে যেখান দিয়ে যাচ্ছে সেখানকার শূন্যে দুলছে নিরন্ধ্র অন্ধকার নিচে কেবল। অস্পষ্টভাবে দেখা যাচ্ছে রুদ্র সমুদ্রের উত্তাল তরঙ্গ দলের হিন্দোলা, আর ভেসে ভেসে আসছে প্রমত্ত ঘূর্ণাবর্তের বিকট চিৎকার। গম্ভীর জল কল্লোল, বহু মানব কণ্ঠের আর্তনাদ। কুমার অভিভূত স্বরে বললে, এরকম বিচিত্র ঝড় আর কখনো দেখিনি। কিন্তু বোমবেটেদের জাহাজখানা কোথায় গেল? ওখানকার অন্ধকার ভেদ করে কিছুই দেখবার উপায় নেই। তবে মানুষের গোলমাল শুনে বোধ হচ্ছে ঝড়ের সঙ্গে সঙ্গে সেও কোথাও ছুটে চলেছে। হয়তো সমুদ্র এখনই তাকে গিলে ফেলবে। রামহরি সানন্দে বললে, জয় বাবা ভবন, আজ তুমি আমাদের সহায়। খানিক্ষণ পরে চারিদিক আবার পরিষ্কার পরিচ্ছন্ন। শূন্যে নেই অন্ধ মেঘের কালিমা, সমুদ্রে নেই বিভীষণের তাণ্ডব লীলা। একটু আগে কিছুই যেন হয়নি, এমনই ভাবেই মুখর নীল সাগর আবার বোবা নীল আকাশের কাছে আদিম যুগের জীবনহীনা দরিদ্রীর পুরাতন গল্প বলা শুরু করলে। সূর্য সাগর স্নানে নেমে অদৃশ্য হলো, কিন্তু আকাশ আর পৃথিবীতে এখনো আলো যেন ধরছে না। দূর থেকে আঁকে ঝোঁকে সামুদ্রিক পাখি ফিরে আসছে দ্বীপের দিকে। পাহাড়ের উপরে বসে সবাই বিশ্রাম করছিল। সেখান থেকে দ্বীপটিকে দেখাচ্ছে চমৎকার পরিস্থানের মতো। নানা জাতের গাছেরা সেখানে সঙ্গীতময়
সবুজ উৎসবে মেতে আছে এবং তাদের মধ্যে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে পাম জাতীয় গাছেরাই। কোথাও পাহাড়ের আনন্দ অশ্রুধারার মতো ঝরে পড়ছে, ঠিক যেন একটি খেলাঘরের ঝর্ণা। রূপালী ফিতের মতো তার শীর্ণ ধারা সকৌতুকে পাহাড়ে পাহাড়ে নাচতে নাচতে নেমে এসেছে নিচেকার সুন্দর শ্যাম জমির উপরে, যেখানে শ্যামলতাকে সচিত্র করে তুলেছে রং বেরঙের পুঞ্জ পুঞ্জ ফুলের দল। খানিক পরেই রাত হবে, তারার সভায় উদ হাসবে, আর নতুন জ্যোৎস্নার ঝলমলে আলো মেঘে স্বপ্নবালারা আসবে যেন সেই ফুলের ঘাস গালিচার উপরে বসে ঝর্ণার কলগান শুনতে। বিমল এইসব দেখতে দেখতে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, শহর আর সভ্যতা ছেড়ে পৃথিবীর যেখানেই যাই সেখানেই দেখি রেখায় রেখায় লেখা আছে সৌন্দর্যের কবিতা। শহরে বসে 1000 টাকা খরচ করে যতই ড্রয়িং রুম সাজাও, কখনোই জাগবে না সেখানে রূপের এমন ঐশ্বর্য, লাবণ্যের এত ছন্দ। শহরে বসে আমরা যা করি তা হচ্ছে আসল সৌন্দর্যের ক্যারিকেচার মাত্র, কাগজের ফুলের মতোই অসার। তাই তো আমি যখন তখন কুৎসিত শহর আর কপট সভ্যতাকে পেছনে ফেলে ছুটে যেতে চাই সৌন্দর্যময় অজানা বিজনতার ভেতরে। রামহরি জানে আমরা দুরন্ত ডান পিটে খুঁজি খালি অ্যাডভেঞ্চার, কিন্তু তুমি জানো কুমার, এ কথা সত্য নয়। চোখের সামনে রয়েছে এই যে অপরূপের নাট্যশালা। আমাদের কল্পনা কি এখানে অভিনয় করতে ভালোবাসে না? আমরা কি কেবল ঘুষোঘুষি করতে আর বন্দুক ছুটতেই জানি, কবিতা পড়তে পারি না? আমার কি মনে হচ্ছে জানো তো বিমল, ওই ফুলের বনে ওই ঝর্ণার ধারে একখানা পাতার কুঁড়ে ঘর করে সত্যিকারে কবিদের জীবন যাপন করি। চারিদিকে বনের গান, পাখির টান, বাতাসের ঝঙ্কার, মৌমাছির গুঞ্জন, ফুলের সঙ্গে প্রজাপতির রঙের খেলা, আর দিনে মাঠে মাঠে রোদে কাঁচা সোনা, রাতে গাছে গাছে চাঁদনির ঝিলিমিলি, আর এরই মধ্যে সর্বক্ষণ শোনা যায় অনন্ত সমুদ্রের মুখে মহাকাব্যের আবৃত্তি। আহা, কলকাতার পায়রা খোপ, ও খোপে আর যেতে ইচ্ছা করছে না। পৃথিবীকে আমার যখন বড় ভালো লাগে তখনই আমি বাঁশি বাজাতে চাই, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন আমার সঙ্গে আছে বাঁশির বদলে বন্দুক। বন্দুকের নল থেকে তো গান বেরোয় না, বেরোয় কেবল বিষম ধমক। কেন জয়ন্ত, খুশি হলেই তো তুমি আরও একটি জিনিস ব্যবহার করো। নস্যির ডিবেটাও কি তুমি সঙ্গে আনোনি? হ্যাঁ মালিক, নস্যির ডিবেটা আমার পকেটেই আছে, কিন্তু কবিতা কোনোদিনও ডিবের ভিতরে নস্যির সঙ্গে বাস করে না। আজ আমাদের সামনে দেখছি যে মূর্তিমান সঙ্গীতকে, তার নাচের ছন্দ জাগাতে পারে কেবল আমার বাঁশির মাধ্যমেই। সুন্দরবাবু ধীরে ধীরে অনেক কষ্টে দোদুল্যমান ভুঁড়ির বিদ্রোহ তাকে আমলে না এলেই পাহাড়ের উপরে উঠে এসেছিলেন, কিন্তু বন্ধুদের কবিত্ব চর্চা আর তিনি বরদাস্ত করতে পারলেন না। বিরক্ত স্বরে বললেন, পাহাড় থেকে ঝর্ণা ঝরছে, বাতাসের ধাক্কাকে গাছগুলো নড়ে চড়ে শব্দ করছে, কতগুলো পাখি চ্যাঁ চ্যাঁ করে চেঁচাচ্ছে, আর মাঠে ঘাস গজাচ্ছে। এসব নিয়ে এত বড় বড় কথার কিচ্ছু মানে হয় না। চলো রামহরি, আমরা সরে পড়ি। জয়ন্ত হাসতে হাসতে বললে, কিন্তু যাবেন কোথায়? জাহাজে? না, গরমে ছোটাছুটি করে শরীরটা কেমন এলিয়ে পড়েছে। এখানকার পাহাড়ের তলায় সমুদ্রের ঠান্ডা জলে বেশি ঢেউ নেই দেখছি। একটু সমুদ্র স্নান করবার ইচ্ছে হয়েছে। রামহরি, কি বলো? রামহরি বললে, বেশ তো, চলুন না, আমিও একবার চান করে নিই। আয় রে ভাগা, আয়। কিন্তু তোমার বাঘাকে আগে আগে যেতে বলো রামহরি, নইলে ও আবার হয়তো আমার পা শুকতে আসবে, যেটা আমি একদম পছন্দ করি না। ভাগা, সাবধান, আবার যেন আমাদের সুন্দরবাবুর সঙ্গে গায়ে পড়ে ভাব করতে যেও না। হ্যাঁ, যাও যাও, এগিয়ে যাও। বাঘার ভাবভঙ্গি দেখে মনে হলো না যে সুন্দরবাবুর সঙ্গে বন্ধুত্ব পাতাবার জন্যে তার মনে আর কিছু মাত্র বাসনা আছে, কিন্তু সে রামহরির কথা বুঝে ল্যাজ উঁচু করে আগের দিকে দিলে লম্বা এক দৌড়।
রামহরির সঙ্গে সুন্দরবাবু যখন পাহাড় থেকে নেমে জলের ধারে গিয়ে দাঁড়ালেন, তখন আকাশের আলো তার উজ্জ্বলতা হারিয়ে ফেলছে ধীরে ধীরে। শিগগির দুটো ডুব দিয়ে দিন। আলো থাকতে থাকতেই আমাদের আবার জাহাজে উঠতে হবে। কিচ্ছু ভয় নেই রামহরি, আজ পূর্ণিমা, আজ অন্ধকার জব্দ। ওই শুনুন, ওই কু দিয়ে জাহাজ আমাদের আবার ডাকছে। ওই দেখুন, পাহাড়ের উপর থেকে ওরা সবাই আবার নেমে আসছে। সুন্দরবাবু জলের ভেতরে ঝাঁপিয়ে পড়ে একটা সুদীর্ঘ উচ্চারণ করলেন, তারপর বললেন, বাহ, তোমাদের বাবা দেখছি যে দিব্যি সাঁতার কাটছে। আমিও একটু সাঁতার নিয়ে নি। কি চমৎকার ঠান্ডা জল, দেহ যেন জড়িয়ে গেল। জল কেবল ঠান্ডা নয়, নীলিমা মাখানো, সুন্দর, স্বচ্ছ। তলাকার প্রত্যেক বালুকণাটি একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানকার জলের মধ্যে কোনো অজানা রহস্য নেই। কাজেই সুন্দরবাবু মনের সুখে নির্ভয় সাঁতার কাটতে লাগলেন। দূর থেকে মানিক চিৎকার করে বললে, উঠে আসুন সুন্দরবাবু, অত সাঁতার কাটতে হবে না, এখানকার সমুদ্রে হাঙর আছে। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, কি বললে? আঙুর? হ্যাঁ, তাই তো। এই কথা তো এতক্ষণ মনে হয়নি। বাবা, দরকার নেই আমার সাঁতার কেটে, দরকার নেই। তিনি তীরের দিকে ফিরলেন এবং সঙ্গে সঙ্গে অনুভব করলেন জলের ভেতর থেকে প্রাণপণে কে তার কোমর জড়িয়ে ধরলে। ওরে বাবা রে, আঙুর, আঙুর, জয়ন্ত, মানিক, রামহরি, আমাকে আঙুরে ধরেছে। রামহরি একটু তফাতে ছিল, কিন্তু সেইখান থেকেই সে স্তম্ভিত চোখে বেশ দেখতে পেল যে সুন্দরবাবুর দেহের সঙ্গে সংলগ্ন হয়ে আছে একটা সুদীর্ঘ ছায়ামূর্তি। সুন্দরবাবু পরিত্রাহী চিৎকার করে বললেন, বাঁচাও, আমাকে বাঁচাও। এই যে একটা মানুষ, এই যে মরা, ওরে বাবা, এই যে ভূত, এই যে আমাকে জলের ভিতরে টানছে। ও জয়ন্ত, ও মানিক। বিমল, কুমার, জয়ন্ত ও মানিক তীরের মতো পাহাড় থেকে নেমে এলো। ভূতের নামে রামাহরি একবার শিউরে উঠল বটে, কিন্তু তখনই সে দুর্বলতা সামলে নিয়ে বেগে সাঁতার কেটে সুন্দরবাবুর দিকে অগ্রসর হল। কিন্তু সর্বাঙ্গে সুন্দরবাবুর কাছে গিয়ে পড়ল বাঘা। তার দুই চোখ জ্বলছে তখন তীব্র উত্তেজনায়। আজ পারছি না, একটা জ্যান্ত মরা আমাকে টেনে নিয়ে যাচ্ছে। বাঁচাও, ডুবে মলাম, ডুবে মলাম, বাঁচাও, বাঁচাও। সুন্দরবাবু আবার একবার চেঁচিয়ে উঠলেন। তিনি বেশ অনুভব করলেন, কিন্তু লোহার মতো কঠিন এবং বরফের মতো ঠান্ডা কনকনে বাহু তাকে জড়িয়ে ধরে পাতালের দিকে টানছে, ক্রমাগত টানছে। দারুণ ভয়ে আচ্ছন্ন হয়ে তিনি তার দিকে ভালো করে তাকাতেও পারলেন না, কিন্তু আবছা আবছা যেটুকু দেখতে পেলেন তাই হলো তার পক্ষে যথেষ্ট। সে হচ্ছে একটা মৃত মানুষের জীবন্ত মৃত মানুষের মূর্তি, আর তার দুটো চোখ হচ্ছে মরা মাছের মতো। রামহরি দুহাতে জল কেটে এগুতে এগুতে সভয় দেখলে হুম বলে বিকট একটা চিৎকারের সঙ্গে সঙ্গে সুন্দরবাবু হুঁশ করে ডুবে গেলেন, এবং সেই মুহূর্তে বাঘাও দিল জলের তলায় গিয়ে। ওদিকে বিমল, কুমার, জয়ন্ত ও মানিক ততক্ষণে জলে ঝাঁপ দিয়ে এগিয়ে আসছে, কিন্তু তাদের আর বেশি দূর এগিয়ে আসতে হলো না। হঠাৎ দেখা গেল সুন্দরবাবু আবার ভেসে উঠে প্রাণপণে সাঁতার কেটে তীরের দিকে ফিরে আসছেন। বাঘাও আবার ভেসে উঠেছে। রামহরি খুব কাছে ছিল, সে দেখতে পেল জলের উপরে খানিকটা রক্তের দাগ এবং বাঘার মুখও খানিকটা রক্তাক্ত। ব্যাপারটা বুঝে তারিফ করে সে বললে, বাহাদুর বাঘা, বাহাদুর। কিন্তু সেই আশ্চর্য ও অসম্ভব মূর্তিটার আর কোনো পাত্তাই পাওয়া গেল না। সকলে ডাঙার উপরে উঠলে সুন্দরবাবু আর রামহরি ও বাঘা ছাড়া সেই বিকট মূর্তিটাকে আর কেউ দেখেনি। সুতরাং আসল ব্যাপারটাও এখনো কেউ বুঝতে পারলে না। বালির উপরে হাত পা ছড়িয়ে
লম্বা হয়ে শুয়ে পড়ে সুন্দরবাবু হাঁপাতে লাগলেন, একেবারে হাঁপড়ের মতো। বিমল জিজ্ঞেস করলে, সুন্দরবাবু আপনাকে কি হাঙড়ে ধরেছিল? কুমার বললে, না বিমল, তা হতে পারে না। হাঙড়ে ধরলে উনি অমন অক্ষত দেহে ফিরে আসতে পারতেনই না। সে কথা ঠিক, কিন্তু তবে কে ওকে জলের ভেতরে আক্রমণ করতে পারে? সুন্দরবাবু বেদম হয়ে খালি হাঁপান। এখন তার একটা হুম পর্যন্ত বলবার শক্তি নেই। বাঘা গম্ভীর মুখে এসে সুন্দরবাবুর সর্বাঙ্গ শুঁকে বোধহয় পরীক্ষা করে দেখলে যে তার দেহ অটুট আছে কিনা। পরীক্ষার ফল নিশ্চয়ই সন্তোষজনক হলো, কারণ ঘন ঘন ল্যাজ নেড়ে সে মনের আনন্দ প্রকাশ করতে লাগলো। জয়ন্ত বললে, এখানে জলের ভেতরে অক্টোপাস থাকে না তো? কি বললেন? অক্টোপাস তাকে কি মানুষের মতন দেখতে? মোটেই নয়। তোমাকে কতকটা বোঝানোর জন্য বলা যায়, তাকে দেখতে অনেকটা বিরাট ও অদ্ভুত মাকড়সার মতো। সমুদ্রের জলে তারা লুকিয়ে থাকে আর 8খানা পা দিয়ে জড়িয়ে শিকার ধরে রক্ত মাংস শুষে খায়। না বাবু না, আপনি যে কিম্ভূতাকার জানোয়ারের কথা বললেন নিশ্চয়ই সেটা ভয়ানক, কিন্তু সুন্দরবাবুকে যে জড়িয়ে ধরেছিল তাকে দেখতে কিন্তু ওই মানুষের মতো। বিমল হো হো করে হেসে উঠে বললে, কি যে বলো রামহরি, মানুষ কি জলচর জীব? জলের ভেতর থেকে আক্রমণ করে সে কি করে এতক্ষণ জলের তলাতেই ডুবে থাকতে পারবে? মানিক মুখ ফিরিয়ে দেখলে সেই বিশাল হ্রদের মতো জলরাশি একেবারে স্থির হয়ে রয়েছে। তাদের জাহাজ আর লাইফ বোট ছাড়া তার উপরে আর কোনো জীবজন্তুর চিহ্ন মাত্র নেই। বিমল ঠিক কথাই বলেছে। সুন্দরবাবুকে যে আক্রমণ করেছিল নিশ্চয়ই সে মানুষ নয়। রামহরি দৃঢ় স্বরে বললে, না খোকা বাবু, আমি মিছে কথা বলিনি। সে মানুষ কিনা জানি না, কিন্তু তার চেহারা কিন্তু ওই মানুষের মতোই। সুন্দরবাবুর কোমরে সে নিচ থেকে 2 হাতে আঁকড়ে ধরেছিল। কাচের মতো পরিষ্কার জলে তার হাত, পা, মুখ, দেহ বেশ দেখা যাচ্ছিল। এতক্ষণ পরে সুন্দরবাবুর হাঁপ ছাড়া হলো সমাপ্ত। 2 হাতে ভর দিয়ে উঠে বসে তিনি বললেন, রামহরি কিছু ভুল বলছে না। আমাকে ধরেছিল একটা জ্যান্ত মরা মানুষ। জ্যান্ত মরা মানুষ? হ্যাঁ, আমি তাকে সচক্ষে দেখেছি, একেবারে আসল মরা। আমি তার হাতে ছোঁয়া পেয়েছি, একেবারে কনকনে অস্বাভাবিক ঠান্ডা। কিন্তু সে জ্যান্ত। তার হাতের চাপে আমার দম বন্ধ হয়ে আসছিল। মরা মাছের মতো স্থির 2 চোখে আমার দিকে সে তাকিয়েছিল। ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। জ্যান্ত মরা মানেই হচ্ছে পিশাচ। সুন্দরবাবু নিশ্চয়ই কোনো পিশাচের পাল্লায় পড়েছিলেন। ভাগ্যে আমাদের বাঘা ছিল, তাই এ যাত্রায় এই কোনো গতিকে বেঁচে গেলেন। বাঘার কাছে পিশাচও জব্দ। বাহ বাহ। সুন্দরবাবু কৃতজ্ঞ দৃষ্টিতে বাঘার দিকে তাকিয়ে বললেন, বাঘা আয় রে, আমার কাছে আয়। তুই যে কি রত্ন, এতদিনে আমি চিনতে পারিনি। এবার থেকে আর তোকে আমি কিচ্ছু বলবো না। তোকে ভালো ভালো খাবার খেতে দেব। আশা কুকুর, লক্ষ্মী কুকুর। মানিক বললে, আপনি নিশ্চয়ই মৎস্যনারী আর নাগকন্যার গল্প শুনেছেন। সুন্দরবাবু বেশ বুঝলেন মানিকের মাথায় কোনো নতুন দুষ্টুমি বুদ্ধির উদয় হয়েছে। তার পেছনে লাগা হচ্ছে তার চিরকেলে স্বভাব। বললেন, শুনেছি, কি হয়েছে তা? আমার বোধহয় কোনো মৎস্যনারী কি নাগকন্যা আপনাকে ধরে নিয়ে যেতে এসেছিল। একটু গরম হয়ে সুন্দরবাবু বললেন, আমাকে ধরে নিয়ে গিয়ে সে কি করত? বিয়ে করতো? আপনাকে দেখে তার পছন্দ হয়েছিল কিনা? একেবারে মার মুখ হয়ে সুন্দরবাবু বললেন, চোপড়াও মানিক, চোপড়াও। তোমার মতো তেদর আমি জীবনে আর দেখিনি। আমার হাতে একদিন তুমি মার খাবে। বিমল গম্ভীর মুখে ভাবতে ভাবতে বললেন, জয়ন্তবাবু, আপনি কিছু আন্দাজ করতে পারছেন? কিছু না,
কেবল এইটুকুই বুঝতে পারছি সুন্দরবাবুর চোখের ভ্রম হয়েছে। সুন্দরবাবু আর রামহরি দুজনের কি একসঙ্গে চোখের ভ্রম হলো? ড্রাগনের দুঃস্বপ্ন মামলার ফলেই আজ আমরা এখানে এসেছি। সেই মামলাটার কথা ভেবে দেখুন একবার। লোকের পর লোক দেখতে লাগলো, শূন্য পথে ছায়ামূর্তির মতন কে উড়ে যায়, কিন্তু তারা সকলেই কি ভুল দেখেনি? হ্যাঁ, জ্যান্ত মরা পিশাচ, সে আবার বাস করে জলের তলায়। বলেন কি মশাই, এসব কি বিশ্বাস করবার কথা নাকি? বিশ্বাস আপনাকে কিছুই করতে বলছি না জয়ন্তবাবু, কিন্তু আমার মনে হচ্ছে এই ব্যাপারটার মধ্যে কোনো অলৌকিক বা অসাধারণ রহস্য থাকলেও থাকতে পারে। জীবনে অনেকবারই আমাকে আর কুমারকে এমন সব ঘটনার মধ্যে গিয়ে পড়তে হয়েছে যা অলৌকিক ছাড়া আর কিছুই নয়। বলতে কি, অলৌকিক ব্যাপার দেখে দেখে এখন আমাদের গা সওয়া হয়ে গেছে। আর এটাও ভুলবেন না যে আজ আমরা সকলেই চলেছি কোনো এক অজানা দেশে, কেবল অলৌকিক দৃশ্য দেখবারই আশায়। এখন আমরা সেই অমৃত দ্বীপের খুব কাছে এসে পড়েছি। আজ হয়তো এখান থেকেই অলৌকিক রহস্যের আরম্ভ হলো। ওই শুনুন, জাহাজ থেকে আবার আমাদের ডাকছে। সন্দেহ হয়েছে, আর এখানে নয়। পাম জাতীয় একদল গাছের ফাঁক দিয়ে পূর্ণিমা চাঁদের মুখ উঁকি মারছিল সকৌতুকে। জলে স্থলে শূন্যে সর্বত্রই জ্যোৎস্নার রূপরেখা পড়েছে ছড়িয়ে, এবং দিনের মতো রাতের ভাব হয়েছে দেখে অন্ধকার আজ যেন ভয়ে নিজ মূর্তি ধারণ করতে পারছে না। সকলে একে একে লাইফ বোটে গিয়ে উঠল। হ্রদের স্বচ্ছ জল ভেদ করে চাঁদের আলো নেমে গিয়েছে নিচের দিকে, কিন্তু তাদের দৃষ্টি সেখানে যাকে খুঁজছিল তাকে দেখতে পেল না। তবু একটা ভয়াবহ অসম্ভবের সম্ভাবনা হ্রদের নীলিমাকে করে রেখেছিল রহস্যময়। চাঁদের বাতি নিভিয়ে দিয়ে এলো অরুণ প্রভাত। মহাসাগরকে আলোময় করে সে পূর্বাকাশে এঁকে দিল তরুণ সূর্যের রক্ততিলক। জাহাজ বেগে ছুটেছে অমৃত দ্বীপের উদ্দেশ্যে। ডেকের উপরে মর্নিং ওয়াক করতে করতে সুন্দরবাবু জাহাজের রেলিং ধরে একবার দাঁড়ালেন, এবং তৎক্ষণাৎ তার চোখ দুটো উঠল বেজায় চমকে। উত্তেজিত স্বরে তিনি ডাকলেন, জয়ন্ত, মানিক, বিমল বাবু, কুমার বাবু। সবাই এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। সুন্দরবাবু জোর তলবে তাড়াতাড়ি সেখানে ছুটে এলো। সুন্দরবাবু বিবর্ণ মুখে সমুদ্রের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। জাহাজের পাশেই নীল জলে ভাসছে মানুষের একটা রক্তহীন সাদা মৃতদেহ। তার ভাবহীন নিষ্পলক বিস্ফারিত দুটো চোখ শূন্য দৃষ্টিতে চেয়ে আছে জাহাজের দিকে। তার আড়ষ্ট দেহে বিন্দুমাত্র জীবনের চিহ্ন নেই বটে, কিন্তু কি আশ্চর্য, স্রোতের বিরুদ্ধে বেগবান জাহাজের সঙ্গে সঙ্গেই সেটা ভেসে চলেছে শোঁ শোঁ করে। হতভম্ব মুখে জয়ন্ত বললে, আমি কি স্বপ্ন দেখছি? বিমল কিছু বললে না। রেলিংয়ের উপরে ঝুঁকে পড়ে আরো ভালো করে মূর্তিটাকে দেখতে লাগলো। সুন্দরবাবু তিক্ত স্বরে বললেন, ওই কি তোমার মৎস্যনারী দেখেছো? ওটা একটা পুরো চীনে ম্যানের মরা। ওই কাল আমাকে আক্রমণ করেছিল। নিশ্চয়ই ও বোম্বেটে জাহাজের যাত্রী ছিল। কালকে টাইফুনে জলে ডুবে মারা পড়েছে। মারা পড়েছেই বটে, তাই স্রোতের উল্টো মুখে এগিয়ে চলেছে ফলে জাহাজের সঙ্গে পাল্লা দিতে দিতে। রামহরি কাঁপতে কাঁপতে বললে, সকলে রাম নাম করো, রাম নাম করো, সকলে রাম রাম করো। ও পিশাচ আমাদের রক্ত খেতে চায়। কুমার বললে, বিমল, তাও তুমি সাধুদের কথা স্মরণ করো, যারা সিএন বা অমর হয় জলস্থলে শূন্যে তাদের গতি হয় অবাধ। আমরা হয়তো অমৃত দ্বীপের কোনো সিএনকেই আজ চোখের সামনে স্পষ্ট দেখেছি। আজকের যুগে ওসব আজগুবি কথা মানে কি করে বলুন তো? না মেনেও তো উপায় নেই জয়ন্তবাবু। ড্রাগনের দুঃস্বপ্ন মামলার সময় আমি কি আপনাকে মনে করিয়ে দিইনি যে কাশীর ত্রৈলঙ্গ স্বামী কত বৎসর বেঁচেছিলেন তা কেউ বলতে পারে না। সময়ে সময়ে তাঁরও দেহ বৎসরের পর বৎসর ধরে গঙ্গার জলে ভেসে ভেসে বেড়াত। ত্রৈলঙ্গ স্বামীর কথা তো পৌরাণিক কথা নয়, আধুনিক যুগেরই কথা।
বিমলবাবু, আপনার বিরুদ্ধে কিছু বলবার যুক্তি আমি খুঁজে পাচ্ছি না, আর চোখের সামনে যা স্পষ্ট দেখছি তাকে উড়িয়ে দেওয়ার শক্তি আমার নেই। কিন্তু আমার মনে হচ্ছে আমরা সবাই একসঙ্গে পাগল হয়ে গেছি। এও কি সম্ভব? বেগবান অথচ আড়ষ্ট নিঃশেষ মৃতদেহ ছোটে আধুনিক কলের জাহাজের সঙ্গে। এরপরেও আর অবিশ্বাস করব কিসে? এখন অচল পাহাড়কেও চলতে দেখলে আমি 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 বিস্মিত হব না। ওসব তর্ক থ্রো করুন মশাই, থ্রো করুন। আমার কথা হচ্ছে, সিএনরা কি মানুষের মাংস খায়? নইলে ও কাল আমাকে আক্রমণ করেছিল কেন? বোধহয় ও আমাদের উদ্দেশ্য জানতে পেরেছে। ও তাই বাধা দিতে চায়, আমাদের আক্রমণ করতে চায়। তাই নাকি? বলেই সুন্দরবাবু এক ছুটে নিজের কামরায় গিয়ে একটা বন্দুক নিয়ে ফিরে এলেন। কুমার বললে, আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি দেখতে চাই অমৃতদ্বীপে যারা থাকে তারা কেমন ধারা অমর। আমি দেখতে চাই ওই জ্যান্ত মরাটা বন্দুকের গরমাগরম বুলেট হজম করতে পারে কিনা। পিশাচকে ঘাঁটাবেন না বাবু, পিশাচকে ঘাঁটাবেন না। কিসে কি হয় এই তো আর বলা যায় না। আরে রেখে দাও তোমার পিশাচ পিশাচ। পুলিশের কাজই হচ্ছে যত নর পিশাচ বোধ করা। এই বলে সুন্দরবাবু বন্দুক তুলে সেই ভাসন্ত দেহটার দিকে লক্ষ্য স্থির করলেন। ফল কি হয় দেখবার জন্যে সকলে অপেক্ষা করতে লাগলো একেবারে সাগ্রহে। সুন্দরবাবু তার অটোমেটিক বন্দুক ছুঁড়লেন। 1 সেকেন্ডের মধ্যে সেই সাংঘাতিক আধুনিক মারণাস্ত্রের গর্ভ থেকে বেরিয়ে হুড়হুড় করে বয়ে গেল অনেকগুলো গুলির ঝড়। কিন্তু মুহূর্তের মধ্যে সমুদ্রের বুকে ভাসন্ত সেই আশ্চর্য জীবিত বা মৃত দেহটা জলের তলায় অদৃশ্য হল। সুন্দরবাবু বন্দুক নামিয়ে বললেন, আমার লক্ষ্য অব্যর্থ। বেটার গা নিশ্চয়ই ঝাঁঝরা হয়ে গেছে। আমার বোধহয় গুলি লাগবার আগেই ও আদবটা সমুদ্রে ডুব মেরেছে। আমারও সেই বিশ্বাস। মরাটা খালি জ্যান্ত নয়, বেজায় ধূর্ত। ও হয়তো এখন ডুব সাঁতার দিচ্ছে। অমরই বলো, জ্যান্ত মরাই বলো, আর পিশাচি বলো, অটোমেটিক বন্দুকের কাছে কোনো বাবাজির কোনো ওস্তাদি খাটবে না। এতক্ষণে বেটার দেহ ভেঙে গুঁড়ো হয়ে অতলে তলিয়ে গেছে। কিন্তু সুন্দরবাবুর মুখের কথা ফুরোতে না ফুরোতেই সেই রক্তশূন্য সাদা দেহটা হুশ করে আবার ভেসে উঠল। তার মুখে ভয়ের বা রাগে কোনো চিহ্নই নেই এবং তার ভাবহীন ও পলকহীন চোখ দুটো আগের মতোই বিস্ফারিত হয়ে তাকিয়ে আছে জাহাজের দিকে। রামহরি আর সে দৃশ্য সইতে পারলে না। রাম 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 রাম, পিশাচকে ঘাঁটিয়ে ভালো কাজ হলো নাকি? বিমল হাসতে হাসতে বললে, ও সুন্দরবাবু, এখন আপনার কি মত? দেখছেন মরাটা একটু অটুট দেহে বেঁচে আছে। প্রথমটা সুন্দরবাবু রীতিমতো হতভম্ব হয়ে পড়ে গিয়েছিলেন, কিন্তু তারপরেই সেভাবে সামলে নিয়ে বললেন, তবে তবে আমার টিপ ঠিক হয়নি। রসো, এইবারে দেখাচ্ছি মজাটা। আরে আরে, বন্দুক তুলতে না তুলতেই ব্যাটা যে আবার ডুব মারলে। এমন ধরিবাজ মরা তো আগে কখনো দেখিনি। হ্যাঁ, কিন্তু যাবে কোথায়? এই আমি বন্দুক বাগিয়ে রইলাম, উঠেছে কি গুলি করেছি। আমার সঙ্গে কোনো চালাকি খাটবে না বাবা। কিন্তু দেহটা আর ভেসে উঠলে না। সুন্দরবাবু তার প্রস্তুত বন্দুক নিয়ে অনেকক্ষণ অপেক্ষা করার পর বললেন, না, হতভাগা গুলি খেতে রাজি নয়, সরে পড়ে প্রাণ বাঁচিয়েছে। জয়ন্তর মুখ গম্ভীর। সে চিন্তিতভাবে বললে, আজ যা দেখলুম লোকের কাছে বললে আমাদের পাগল বলে ঠাট্টা করবে। বিমলবাবু, জানি না অমৃতদ্বীপে কেমন ঠাই, কিন্তু সেখানে যারা বাস করে তাদের চেহারা কি ওই ভাসন্ত দেহটার মতো? আমিও জানি না। আমার কিন্তু কেমন ভয় ভয় করছে। ভয়? ভয়কে আমরা চিনি না। ভয় আমাদের কাছে আসতে ভয় পায়, বুঝলেন? বাণিক একটু হেসে বললে, ভয় নেই কুমারবাবু, আমি ভীরু নই। এমন আজগুবি ভুতুরে দৃশ্য দেখে আমার বুকটা ছ্যাঁত করছে বটে, কিন্তু সেটা হচ্ছে মানুষের সংস্কারের দোষ। আমাকে কাপুরুষ ভাববেন না।
দরকার পড়লে আমি ভূত প্রেত দৈত্য দানবের সাথেও হাতাহাতি করতে রাজি আছি। কুমার বাধা দিয়ে মানিকের একখানা হাত চেপে ধরে বললে, আমি মাপ চাইছি মানিকবাবু, আমি আপনাকে কাপুরুষ মনে করি না। সুন্দরবাবু বললেন, তা কুমার বাবু, আপনি আমাকে ভীতুই ভাবুন আর কাপুরুষই ভাবুন, আমি কিন্তু একটা স্পষ্ট কথা বলতে চাই। বলুন, স্পষ্ট কথা শুনতে আমি ভালোবাসি। আমি আর অমৃত দ্বীপে গিয়ে অমরলতার খোঁজ টোজ করব না। করবে না? না 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 না, নিশ্চয়ই না। আমি অমর হতে চাই না। অমরলতার খোঁজ করা তো দূরের কথা, আপনাদের দ্বীপের মাটি পর্যন্ত মারাতে রাজি নই। কেন? জয়ন্তের কথাটা আমারও মনে লাগছে। অমৃত দ্বীপে যারা থাকে নিশ্চয়ই তারাও হচ্ছে জ্যান্ত মরা। মরা যেখানে জ্যান্ত হয় সেই দেশকে আমি ঘেন্না করি। আমি জাহাজ থেকে নামবই। কিন্তু তারা যদি জাহাজে উঠে আপনার সঙ্গে ভাব করতে আসে? আমার সঙ্গে ভাব করতে আসবে? তা আসতে হয় না, আমাদের বন্ধু আছে কি জন্য। কিন্তু যেতে দিন সব ছাই কথা। এখন কেবিনের ভিতরে চলুন, খিদের চোটে আমার পেট চোচো করছে। এইটুকুই হচ্ছে আমাদের সুন্দরবাবুর মস্ত বিশেষত্ব। হাজার ভয় পেলেও উনি খিদে ভোলেন না। হয়তো মৃত্যুকালে উনি অনন্ত এক ডজন লুচি আর একটা গোটা ফাউল রোস্ট খেতে চাইবেন। সুন্দরবাবু খ্যাক খ্যাক করে বলে উঠলেন, মানে ফের তুমি ফ্যাচ ফ্যাচ করছো, হাজির চোখরা কোথা। লিটল ম্যাজেস্টিক জল কেটে সমুদ্রের নীল বুকে সাদা ফেনার উচ্ছ্বাস রচনা করতে করতে এগিয়ে চলেছে। মেঘ শূন্য নীলাকাশ থেকে ঝরে পড়ছে পরিপূর্ণ রৌদ্র। ক্রমে রোদের আঁচ একেবারে কমে এলো। সূর্যের রাঙা মুখ পশ্চিম আকাশ দিয়ে নামতে লাগলো নিচের দিকে। কুমার ডেকের উপরে এসে দেখলে পূর্ব দিকে তাকিয়ে বিমল চুপ করে দাঁড়িয়ে রয়েছে। তার কাছে গিয়ে বললে, কি শুনছো বিমল? মহাসাগরের চিরন্তন সঙ্গীত? আমি কিছুই শুনছি না ভাই। আমি এখন পূর্ব দিকে একটা দৃশ্য দেখবার চেষ্টা করছি। সূর্যাস্তের আর দেরি নেই। এখন তো রঙিন দৃশ্যপট খুলবে পশ্চিম আকাশে। আজ আবার প্রতিপদ, চাঁদও আসবে খানিক পর। তবে পূর্ব দিকে এখন তুমি কি দেখবার আশা করো? যে আশায় এত দূর এসেছি। মানে? কুমার, এইমাত্র দূরবীনে দেখলুম পূর্ব দিকে একটা পাহাড়ে ঘেরা দ্বীপকে। তার একদিকে রয়েছে পাশাপাশি 5টি শিখর। আমি সেই দিকেই তাকিয়ে আছি। খালি চোখেও ওকে দেখা যাচ্ছে, কিন্তু তুমি ভালো করে দেখতে চাও তো? এই নাও দূরবীন। কুমার বিপুল আগ্রহে দূরবীনটা নিয়ে তাড়াতাড়ি চোখে তুলে অবাক হয়ে দেখলে বিমলের কথাই সত্যি। ছোট্ট একটি দ্বীপ, তার পায়ে উছলে পড়ে নমস্কার করে বয়ে যাচ্ছে সমুদ্রের চঞ্চল ঢেউ, এবং তার মাথার উপরে উঠছে আকাশের পটে চলচ্চিত্রের মতো সাগর কপোতরা। পশ্চিম আকাশের রক্তশূন্য যেন নিজের পুঁজি নিঃশেষ করে সমস্ত কিরণমালা জড়িয়ে দিয়েছে ওই দ্বীপবাসী শ্যামল শৈল শ্রেণীর শিখরে। হঠাৎ দেখলে মনে হয় ও যেন মায়াবী। চোখকে ফাঁকি দিয়ে ও যেন এক্ষুনি ডুবে মরতে পারে অতল নীল সাগরে। ততক্ষণে জয়ন্ত ও মানিকের সঙ্গে সুন্দরবাবু জাহাজের ধারে এসে দাঁড়িয়েছিলেন, এবং রামহরি ও সঙ্গে এসেছে বাঘাও। দ্বীপটিকে খালি চোখেও দেখা যাচ্ছিল। সকলে কৌতূহলী হয়ে তার দিকে তাকিয়ে রইল। কুমার বললে, ওহে বিমল, দ্বীপটা তো দেখছি একেবারে পাহাড়ে মোড়া বললেই হয়। পাহাড়ের গা একেবারে খাড়া হয়ে উঠে গিয়েছে অপর দিকে অনেকখানি। ও দ্বীপ যেন পাহাড়ের উঁচু পাঁচিল তুলে সমস্ত বাইরের জগৎকে আলাদা করে দিয়েছে। ওর ভেতরে যেন বাইরের মানুষের প্রবেশ নিষেধ। ও দ্বীপে ঢোকবার পথ কোন দিকে? বিমল পকেট থেকে অমৃত দ্বীপের নকশা বের করে বললে, এই দেখো, দ্বীপের উত্তর পশ্চিম কোণে 5 পাহাড়ের সবচেয়ে উঁচু শিখরওয়ালা পাহাড়টার দিকে তাকিয়ে দেখো। দ্বীপের ভেতর থেকে একটি নদী পাহাড় ভেদ করে সমুদ্রের ওপরে এসে পড়েছে। আমাদের দ্বীপে ঢুকতে হবে ওই নদীতেই নৌকো বেয়ে।
আমি আগে থাকতেই জানিয়ে রাখছি, আমায় যেন জাহাজ থেকে নামতে বলা না হয়। কেমন রামহরি, তুমিও তো আমার দলেই? রামহরি প্রথমটা চুপ করে রইল, তারপর মাথা নাড়তে নাড়তে বলল, তা হয় না মশাই, খোকা বাবুরা যদি নামেন আমাকেও নামতে হবে। সে কি হে রামহরি, ও দ্বীপ যে পিশাচ দেখতে, ওখানে যারা মরে যায় তারাও চলে বেড়ায়। রামহরি বললেন, খোকা বাবুদের জন্য আমি প্রাণও দিতে পারি। সূর্য অস্ত গেল। জাহাজ তখন দ্বীপের খুব কাছে। ঘনিয়ে উঠল সন্ধ্যার অন্ধকার। জাহাজ শৈলদ্বীপের পঞ্চশিখরের তলায় গিয়ে দাঁড়ালো। সমুদ্রের পাখিরা তখন নীরব। আকাশ আসরেও লক্ষ লক্ষ তারা প্রতিপদের চন্দ্রের জন্যে রয়েছে মৌন অপেক্ষায়। দ্বীপের ভেতর থেকেও কোনো রকম জীবনের সাড়া পাওয়া যাচ্ছে না। সমুদ্র কিন্তু সেখানেও বোবা নয়। তার কল্লোলকে শোনাচ্ছে স্তব্ধতায় বিনায় অপূর্ব এক গতিধ্বনির মতো। তারপর ধীরে ধীরে চাঁদ উঠল, অন্ধকারের নিকষে রূপলি আলোয় ঢেউ খেলিয়ে। বিমল বললে, জয়ন্তবাবু, দ্বীপে ঢোকবার নদীর মুখেই আমাদের জাহাজ নোঙর করেছে। এখন যদি বোটে করে আমরা একবার দ্বীপের ভেতরটা ঘুরে আসি। কি সর্বনাশ, এই রাত্রে? লুকিয়ে খবরাখবর নেওয়ার পক্ষে রাত্রি তো ভালো সময় মালিক। চাঁদের ধবধবে আলো রয়েছে, আমাদের কোনো অসুবিধা হবে না। আজ আমরা দ্বীপের খানিকটা দেখেই ফিরে আসব। আমি, কুমার আর জয়ন্তবাবু ছাড়া আজ আর কারোর যাওয়ার দরকার নেই। ফিরে আসবার পর কাল সকালে আমাদের সকল অভিযান শুরু হবে। মানিক নারাজের মতন মুখের ভাব করে বললে, কিন্তু যদি আপনারা কোনো বিপদে পড়েন? বিপদের সম্ভাবনা দেখলেই সরে পড়ব, নয়তো একসঙ্গে তিনজনেই বন্দুক ছুঁড়ে সংকেত করব। উত্তরে আপনারাও বন্দুক ছুঁড়ে আমাদের জানিয়ে জাহাজের নাবিকদের নিয়ে সদল বলে দ্বীপের ভেতরে প্রবেশ করবেন। চন্দ্রালোকের স্বপ্নজাল ভেদ করে তাদের নৌকা ভেসে চলল দ্বীপের নদীতে নাচতে নাচতে। নৌকার দাঁড় টানছে বিমল ও জয়ন্ত, হাল ধরেছে কুমার। চুপি চুপি কাজ সারবে বলে তারা নাবিকদেরও সাহায্য নেয়নি। খানিকক্ষণ নদীর দুই তীরেই দেখা গেল পাহাড়রা দাঁড়িয়ে আছে চিরস্তব্ধ প্রহরীর মতো। ঘণ্টাখানেক পরে তারা পাহাড়ের এলাকা পার হয়ে গেল। দুই তীরে তখন চোখে পড়ল মাঝে মাঝে খোলা জায়গা, মাঝে মাঝে ছোট বড় জঙ্গল ও অরণ্য। চাঁদের আলো দিকে দিকে নানা রূপের মতো মাধুরীর ছবি এঁকে রেখেছে, কিন্তু সেদিকে আকৃষ্ট হলো না তখন তাদের দৃষ্টি। দ্বীপের কোথাও যে কোনো মানুষের চোখ এই সৌন্দর্য উপভোগ করছে এমন প্রমাণও তারা পেল না। এই দ্বীপ যেন একেবারে জনহীন। এ যেন সবুজ ক্ষেত্র, বৃহৎ বনস্পতি ও আকাশ ছোঁয়া পাহাড়দের নিজস্ব রাজত্ব। বিমলবাবু, এই যদি আপনার অমৃতদ্বীপ হয় তাহলে বলতে হবে যে এখানকার আমরাই হচ্ছি অশরীরী। বিমল হঠাৎ বললে, কুমার, নৌকোর মুখ তীরের দিকে ফেরাও। কেন? ডাঙায় নেমে দ্বীপের ভেতরটা ভালো করে দেখতে চাই। কিন্তু নৌকা থেকে বেশি দূরে যাওয়া কি বুদ্ধিমানের কাজ হবে? বিমল কি জবাব দিতে গিয়ে চমকে থেমে পড়ল। আচম্বিতে অনেক দূর থেকে জেগে উঠল বহু কণ্ঠে এক আশ্চর্য সঙ্গীত। সে গানে পুরুষের গলাও আছে, মেয়ের গলাও আছে। গানের ভাষা বোঝা যাচ্ছে না, কিন্তু বিচিত্র তার সুর অপূর্ব মিষ্টতায় মধুময়। কুমার চমৎকৃত কণ্ঠে বললে, ও কারা গান গাইছে? ও গান আসছে কোথা থেকে? বিমল নদীর বাম তীরের দিকে চেয়ে দেখলে প্রথমটা খোলা জমি, তারপর অরণ্য। মনে হচ্ছে গান আসছে ওই বনের ভেতর থেকে। নৌকো তীরের দিকে নিয়ে চলো কুমার। কারা ও গান গাইছে সেটা না জেনে ফেরা হবে না। খানিকটা পরে নৌকা তীরে গিয়ে লাগলো। বিমল, কুমার ও জয়ন্ত নিজের নিজের বন্দুক নিয়ে ডাঙায় নেমে পড়ল। খুব সাবধানে, চারিদিকে নজর রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
তারা ধীরে ধীরে অগ্রসর হলো নরম ঘাসে ঢাকা এক মাঠের উপর দিয়ে। এক মাঠের উপরে গিয়ে সেই অদ্ভুত সম্মিলিত সঙ্গীতের স্বর স্তরে স্তরে উপরে আরো উপরে উঠছে এবং তার ধ্বনি চালিয়ে দিচ্ছে বহু দূরের প্রতিধ্বনিকে। সে যেন এক অপার্থিব সঙ্গীত ভেসে আসছে নিশীত রাতের রহস্যময় বুকের ভেতর থেকে। যখন তারা বনের কাছে গিয়ে এসে পড়েছে, কুমার হঠাৎ পিছন ফিরে তাকিয়ে চকিত স্বরে বললে, বিমল, বিমল, পিছনে কারা আসছে দেখো। বিমল ও জয়ন্ত একসঙ্গে ফিরে দাঁড়িয়ে স্তম্ভিত নেত্রে দেখলে নদীর দিক থেকে সার বেঁধে এগিয়ে আসছে বহু বহু মূর্তি। সংখ্যায় তারা ৫-৬০০ কম হবে না। বিমল মহাবিস্ময়ে বললে, নদীর ধারে তো জনপ্রাণী ছিল না, কোত্থেকে ওরা আবির্ভূত হলো? যেন আকাশ থেকে সদ্য পতিত এই জনতার দিকে তারা তাকিয়ে রইল আড়ষ্ট নেত্রে। চাঁদের আলোয় দূর থেকে মূর্তিগুলোকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বটে, কিন্তু তাদের মনে হলো মূর্তিগুলো মানুষের মূর্তি হলেও প্রত্যেকেরই ভাবভঙ্গি হচ্ছে অত্যন্ত অমানুষিক। যে দল এগিয়ে আসছে তার ভেতরকার প্রত্যেক মূর্তিটাই মানুষের মতন দেখতে নয়, কলের পুতুলের মতন দেখতে। কেবল চলেছে তাদের পাগুলো, কিন্তু উপর দেহের অংশ একেবারেই কাঠের মতো আড়ষ্ট। তাদের হাত দুলছে না, মাথাগুলো এদিকে ওদিকে কোনো দিকেই ফিরছে না। আশ্চর্য! দূর থেকে কেবল এইটুকু বোঝা গেল আর দেখা গেল খালি শত শত চোখে স্থির আগুনের মতো উজ্জ্বল দৃষ্টি। কিন্তু অগ্নি উজ্জ্বল এইসব দৃষ্টি এবং এইসব আড়ষ্ট দেহের চলন্ত পদের চেয়েও অস্বাভাবিক কেমন একটা অজানা অজানা ভাব মূর্তিগুলোর চারিদিকে কি যেন একটা ভুতুড়ে রহস্য সৃষ্টি করেছে। কুমার শিউরে উঠে তাড়াতাড়ি নিজের বন্দুক তুললে। বন্ধু, অকারণে নরহত্যা করে লাভ নেই। নরহত্যা নয় বিমল, আমি প্রেত হত্যা করব। রামহরি ঠিকই বলেছে, এ হচ্ছে পিশাচদের দ্বীপ, এখানে মানুষ থাকতে পারে না। কুমার, পাগলামি করো না। পাগলামি? না না, তুমি বলো ওরা কারা? এইমাত্র দেখে এলুম নদীর ধারে কোনো জনপ্রাণী নেই, তবু ওরা কোত্থেকে আবির্ভূত হলো? ওরা মাটি খুঁড়ে গজিয়ে উঠলো নাকি আকাশ থেকে খসে পড়লো? ওদের আর কাছে আসতে দেওয়া উচিত নয় ভাই। বন্দুক ছোড়ো বিমল, বন্দুক ছোড়ো। কি হবে বন্দুক ছোড়ে? ওরা যদি একসঙ্গে আক্রমণ করে তাহলে বন্দুক ছুঁড়েও আমরা আত্মরক্ষা করতে পারবো না। উল্টে বন্দুকের শব্দে সজাগ হয়ে দ্বীপের সমস্ত বাসিন্দা এদিকে ছুটে আসতে পারে। জয়ন্ত চমৎকৃত স্বরে বললে, বিমলবাবু, এ কি আশ্চর্য ব্যাপার! প্রায় ৫০০ লোক মাটির উপর একসঙ্গে পা ফেলে এগিয়ে আসছে, তবু কোনো রকম পায়ের আওয়াজই শোনা যাচ্ছে না। এও কি সম্ভব? না, আমরা কি কালা হয়ে গেছি? বিমল, তবে কি বিনা বাধায় আমাদের আত্মসমর্পণ করতে হবে? না বন্ধু, আমি এতে রাজি নই। না, আত্মসমর্পণ করব কেন? আমরা ছুটে ওই বনের ভেতরে গিয়ে ঢুকবো। তবে ছোট, ওরা যে এসে পড়লো। কিন্তু যারা গান গাইছে তারা ওই বনের ভিতরেই আছে। শেষকালে যদি আমরা দুদিক থেকেই আক্রান্ত হই? বিমল চটপট চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বললে, মূর্তিগুলো আসছে পশ্চিম দিক থেকে, আর গানের আওয়াজ আসছে পূর্ব দিক থেকে। পূর্ব দক্ষিণ কোণেও রয়েছে বন। চলুন আমরা ওই দিকেই দৌড় দিই। পূর্ব দক্ষিণ কোণ লক্ষ্য করে তিনজনেই বেগে দৌড়াতে লাগলো। খানিকক্ষণ পরে বন ও মাঠের সীমারেখায় এসে দাঁড়িয়ে পড়ে তারা। আর একবার পিছন ফিরে তাকিয়ে দেখলে সেই বিচিত্র মূর্তি বৃহৎ দল দ্রুত বেগে তাদের অনুসরণ করেনি, তাদের গতি একটুও বাড়ায়নি। তারা যেমনভাবে অগ্রসর হচ্ছিল এখনও ঠিক সেইভাবেই এগিয়ে আসছে। যেন তাদের যেন কোনো তাড়া নেই। তফাতের মধ্যে খালি এই, এখন তারা আসছে পূর্ব দক্ষিণ দিকে। বিমল আশ্চর্য হয়ে বললে, ওরা যে আমাদের পেছনে পেছনে আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ব্যাপার কি বলো দেখি কুমার? ওরা তো একটু তাড়াহুড়ো করছে না। রাহু যেমন নিশ্চয়ই চাঁদকে গ্রাস করতে পারবে জেনে এগোতে থাকে ধীরে ধীরে, ওরাও অগ্রসর হচ্ছে সেইভাবে। যেন ওরা জানে যত জোরেই চালাই ওদের কবল থেকে কিছুতেই আমরা পালাতে পারবো না।
ওদের ধরন ধারণ দেখলে মনে হয় যেন নিশ্চিত মৃত্যুর দল মূর্তি ধারণ করে নিঃশব্দে এগিয়ে আসছে আমাদের দিকে। ওরা কারা তা জানি না, কিন্তু আমাদের এখানে দাঁড়িয়ে থাকা একদম উচিত নয়। হ্যাঁ, এখন দেখছি সঙ্গীদের জাহাজে রেখে এসে ভালো কাজ করিনি। এই রহস্যময় দ্বীপে অদৃষ্টে কি আছে কি জানি, কিন্তু চলুন আমরা বনের ভেতরে গিয়ে ঢুকি। আর এক দৌড়ে তারা মাঠ ছেড়ে বনের ভেতরে গিয়ে পড়ল। বন সেখানে খুব ঘন নয়, গাছপালার তলায় তলায় ও ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে খানিক কালো আর খানিক আলোর খেলা। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে ফুটে উঠেছে আলো কালো মাখা পথের রেখা, এবং দূর থেকে তখনও ভেসে আসছিল সেই বিচিত্র সঙ্গীতের তান। এখন আমরা কোন দিকে যাব? বিমল বললে, পূর্ব দক্ষিণ দিকে আরো খানিকটা এগিয়ে তারপর আমরা আবার নদীর দিকে ফেরবার চেষ্টা করব। বিমলের মুখের কথা শেষ হতেই সারা অরণ্য যেন চমকে উঠল কি এক পৈশাচিক হো হো অট্টহাস্যে। তাদের আশপাশ সম্মুখ পেছন থেকে ছুটল হাসির হররার পর হাসির হররা। সে বিকট হাসির স্রোত বইছে যেন পায়ের তলা দিয়ে। সে হাসি যেন ঝরে ঝরে পড়ছে শূন্যতল থেকে। সে হাসির ধাক্কায় যেন চঞ্চল হয়ে উঠল বনব্যাপী আলোর রেখা, কালোর রেখা। বিমল কুমার ও জয়ন্ত বিভ্রান্তের মতো চতুর্দিকে ঘুরে ফিরে তাকাতে লাগলো, কিন্তু কোনো দিকেই দেখা গেল না একটা জনপ্রাণীকেও। জয়ন্ত বললে, কারা হাসে? কোত্থেকে আসে? কেনই বা হাসে? কুমার ও বিমল কখনো পাগলের মতো এ গাছের ও ও গাছের দিকে ছুটে যায়, কখনো ডাইনের কখনো বাঁয়ের ঝোপঝাড়ের উপরে বন্দুকের কুঁদো দিয়ে বারবার আঘাত করে, কিন্তু কোথাও কেউ নেই। অথচ অট্টহাসির তরঙ্গের পর তরঙ্গ আসছে প্রতি ঝোপের ভেতর থেকে, প্রতি গাছের আড়াল থেকে। এ অদ্ভুত হাসির জন্ম যেন সর্বত্রই। যেমন আচম্বিতে জেগেছিল, তেমনি হঠাৎ আবার সব থেমে গেল। কেবল শোনা যেতে লাগলো সুদূরের সঙ্গীত লহরী। বিমল কান পেতে শুনে বললে, জয়ন্তবাবু, এবারে কেবল গান নয়, আরো একটা শব্দ শুনতে পাচ্ছেন? বনময় সরানো শুকনো পাতার উপরে পড়ছে যেন তালে তালে শত শত পা। বোধহয় মাঠের বন্ধুরা বনে ঢুকেছে, কিন্তু এবারে আর নিঃশব্দে আসছে না। ছোট কুমার, যত জোরে পারো ছোট। আবার জাগ্রত হলো বহু কণ্ঠে সেই ভীষণ অট্টহাসি। কুমার বললে, কিন্তু কোন দিকে ছুটবো বিমল? দূরে শত্রুদের পদশব্দ, আশেপাশে শত্রুদের পাগল হাসির ঘুম, চারিদিকে অদৃশ্য শত্রু। কোন দিকে যাবো ভাই? সামনের দিকে, সামনের দিকে। শত্রুরা দৃশ্যমান হলেই বন্দুক ছুটবে। তিনজনে আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো, এবং তাদের সঙ্গে সঙ্গে ছুটতে লাগলো যেন সেই বেয়াড়া হাসির আওয়াজ। এইটুকুই কেবল বোঝা গেল। তাদের এপাশে ওপাশে পেছনে জাগ্রত অট্টহাসি থাকলেও সামনের দিকে হাসি এখন একেবারেই নীরব, যেন সেই অপার্থিব হাসি তাদের সম্মুখের পথ রোধ করতে চায় না, যেন কারা তাদের ওই দিকেই তাড়িয়ে নিয়ে যেতে চায়। প্রায় 12-13 মিনিট ধরে তারা ছুটে চলল এইভাবে, এবং এর মধ্যে সেই হাসির স্রোত বন্ধ হলো না একবারও। তারপরেই থেমে গেল হাসি, শেষ হয়ে গেল বনের পথ, এবং সামনেই দেখা গেল পথ জুড়ে দাঁড়িয়ে আছে উঁচু একটা প্রাচীর। কুমার হতাশভাবে দাঁড়িয়ে পড়ে বলল, সামনের পথ বন্ধ, এখন আমরা কি করব? বিমল ও জয়ন্ত উপায়হীনের মতো এদিকে ওদিকে তাকাতে লাগলো। হঠাৎ বনের ভেতরে জাগলো শত শত পায়ের আঘাতে শুকনো পাতার আর্তনাদ। জয়ন্ত বললে, এবারে পায়ের শব্দ আসছে আমাদের দুপাশ আর পেছন থেকে। আমাদের সম্মুখে রয়েছে খাড়া দেওয়াল, আর আমাদের পালাবার উপায় নেই। বিমল ম্লান হাসি হেসে বললে, আমি পালাচ্ছি না, রিট্রিট করছি। জয়ন্ত হাসবার চেষ্টা করে বললে, বেশ, মানলুম, এসব হচ্ছে আমাদের ট্যাকটিক্যাল মুভমেন্ট, কিন্তু এবারে আমরা কোন দিকে যাত্রা করব বলতে পারেন? সামনের দিকে ভালো করে চেয়ে দেখুন।
আমাদের সম্মুখের দেওয়ালের গায়ে রয়েছে একটা ছোট দরজা, ওর পাল্লাও বন্ধ নেই। দেখেছি, অন্ধকারে আপনার চোখ আমাদের চেয়ে সব থেকে ভালো চলে, কিন্তু ওর ভিতরে ঢুকলে আমরা কি আর বেরিয়ে আসতে পারবো? বেশ বোঝা যাচ্ছে দুই পাশের আর পেছনের অদৃশ্য শত্রুরা অট্টহাস্য আর পায়ের শব্দ করে আমাদের এই দিকেই তাড়িয়ে আনতে চায়। শিকারীরা বাঘসিংহকে যেমনভাবে নির্দিষ্ট পথে চালনা করে ফাঁদে ফেলে, শত্রুরাও সেই কৌশল অবলম্বন করছে। ঠিক, তাদের উদ্দেশ্য আমিও বুঝতে পেরেছি, আর আমাদের ঠকবার সুবিধে হবে বলে দয়া করে তারা দরজার পাল্লাটা দুখানা করে খুলে রেখেছে। অতএব তাদের ধন্যবাদ দিয়ে আমাদের এখন দরজার ফাঁকেই মাথা গলাতে হবে, কারণ পায়ের শব্দ আর দূরে নেই। কুমার বললে, দরজার ওপাশে যদি নতুন বিপদ থাকে? অকটু ভয়ে সেই বিপদকে আমরা বরণ করব বলেই বিমল বন্দুক উদ্যত করে সর্বাঙ্গে দরজার ভেতরে গিয়ে ঢুকল। তার পেছনে পেছনে গেল কুমার ও জয়ন্ত। ভেতরে ঢুকে তারা অবাক হয়ে দেখলে একটা বৃক্ষহীন, তৃণহীন, ছোটখাটো ময়দানের মতো জায়গা, এবং তার চারিদিকেই প্রায় 4 তলার সমান উঁচু প্রাচীর। হঠাৎ দেখলে মনে হয় যেন সর্বহারা মরুভূমির খাঁ খাঁ করা ভয়াল স্তব্ধতাকে সেখানে কেউ প্রাচীর তুলে কয়েদ করে রেখেছে। জয়ন্ত বললে, এর মানে কি? একটা মাঠকে এমন উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রাখা হয়েছেই বা কেন? বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বললে, অনেকদিন আগে আমরা গিয়েছিলাম চম্পা দ্বীপে। কুমার, আজকের এই গর্জন শুনে কি সেখানকার কোনো কোনো জীবের কথা তোমার মনে পড়ছে না? কুমার বললে, এরা কি এখানে আমাদের বন্দি করে রাখতে চায়? যেন তার জিজ্ঞাসার উত্তরেই তাদের পেছনকার দরজার পাল্লা দুখানা বন্ধ হয়ে গেল সশব্দে। বিমল দৌড়ে গিয়ে দরজা ধরে টানাটানি করে বললে, কুমার, অমৃত দ্বীপে এসে আমাদের ভাগ্যে উঠবে বোধহয় নিছকই গরল। এ দরজা এমন মজবুত যে মুক্ত হস্তিতেও এর কিছুই করতে পারবে না। এতক্ষণ লক্ষ্য করে দেখিনি, কিন্তু এ হচ্ছে পুরো লোহার দরজা, আর এই পাঁচিল হচ্ছে পাথরের। এই দরজার পাঁচিল ভাঙতে হলে কামানের দরকার। অকস্মাৎ চারিদিকের নিস্তব্ধতা খণ্ড খণ্ড হয়ে গেল ভয়াবহ গর্জনের পর গর্জনে। সে যে কি বিকট, কি বিভৎস, কি ভৈরব হুঙ্কার, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। পৃথিবীর মাটি, আকাশের চাঁদ, তারা, নিশীত রাতের বুক সে হুঙ্কার শুনে যেন কেঁপে কেঁপে উঠল। যেন বিশ্বগ্রাসী ক্ষুধায় ছটফট করতে করতে বহুদিনের উপবাসী কোনো অতিকায় দানব হিংস্র বিষাক্ত চিৎকারের পর চিৎকার করে হঠাৎ আবার স্তব্ধ হয়ে গেল। বিমল, কুমার ও জয়ন্ত খানিক্ষণ স্তম্ভিত ও বোবার মতো দাঁড়িয়ে রইল। সর্বপ্রথম কথা কইলে জয়ন্ত। কম্পিত স্বরে সে বললে, এই কোন জীবের গর্জন বিমলবাবু? 40-50টা সিংহ যে একসঙ্গে এত জোরে গর্জন করতে পারে না। এরকম ভয়ানক গর্জন করবার শক্তি কি পৃথিবীর কোনো জীবের আছে? কুমার বললে, মনে মনে আমিও সেই কথাই ভাবছিলাম। কিন্তু আন্দাজ করতে পারছো কি এই জীবটা কোত্থেকে গর্জন করছে? মনে হচ্ছে যেন সে আছে আমাদের খুব কাছেই, অথচ এই পাঁচিল ঘেরা জায়গাটার মধ্যে চাঁদের আলোয় কোনো জীবের ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কিন্তু পূর্ব দিকে খানিকটা দূরে তাকিয়ে দেখুন, ওখানে চাঁদের আলোর জলের মতো চকচক করছে না? বিমল খানিকক্ষণ সেই দিকে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ জয়ন্তবাবু, ওখানে একটা জলাশয়ের মতন কিছু একটা আছে বলেই তো মনে হচ্ছে। একটু এগিয়ে দেখবে নাকি? বিমল খপ করে কুমারের হাত চেপে ধরে বলল, খবরদার কুমার, ওদিকে যাওয়ার নামও করো না। কেন বিমল? ওদিকে তো কেউ নেই। হ্যাঁ, চোখে কাউকে দেখা যাচ্ছে না বটে, কিন্তু আগে এখানকার ব্যাপারটা তলিয়ে বুঝে দেখো। প্রথমে ধরো, রীতিমতো মাঠের মতন একটা জায়গা অকারণে কেউ এত উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রাখতে যাবে কেন? এখানটা ঘিরে রাখবার কারণ কি? আর দ্বিতীয়ত, পাঁচিলের ওই দরজা পুরো লোহা দিয়ে তৈরি কেন? এই ফর্দা জায়গাটায় এমন কি বিভীষিকা আছে
এখানে ধরে রাখবার জন্য এমন মজবুত দরজার দরকার হয়? আর তৃতীয়ত, পাঁচিল ঘেরা এতখানি জায়গার ভেতরে দ্রষ্টব্য আর কিছুই নেই। না আছে গাছপালা, না আছে বাড়ি, না আছে জীবের চিহ্ন, আছে কেবল একটা জলাশয়। কেন কেন ওখানে জলাশয় খখারা রয়েছে? ওর ভেতরে কি আছে? আমাদের খুব কাছে এখনই যে দানব জানোয়ারটা ভীষণ গর্জন করলে, কে বলতে পারে সেই জলাশয়ে বাস করছে কিনা? হয়তো সে উভচর, জলে স্থলে তার অবাধ গতি। ওদিকে যাওয়ার নিরাপদ নয় কুমার, ওদিকে যাওয়ার নিরাপদ নয়। তবে কি ওই দানবের খোরাক হওয়ার জন্যই আমাদের এখানে তাড়িয়ে নিয়ে আসা হয়েছে? আমারও তো তাই বিশ্বাস। ওই বিভীষিকা যদি স্থলচর হয়, তাহলে আমরা তো এখান থেকেও বেঁচে পালাতে পারবো না। সে তো আমাদের দেখতে পেলেই আক্রমণ করবে। তখন কি হবে? তখন ভরসা আমাদের ওই 3টে অটোমেটিক বন্দুক। কিন্তু ওই বন্দুক 3টে যে নিশ্চয়ই আমাদের প্রাণ রক্ষা করতে পারবে, এ কথা জোর করে বলা যায় না। চম্পাদ্বীপে আমরা এমন সব জীব ও সচক্ষে দেখেছি যাদের কাছে বন্দুকও হচ্ছে তুচ্ছ অস্ত্র। জয়ন্ত কিছু না বলে প্রাচীরের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর প্রাচীরের গায়ে হাত বুলিয়ে বললে, দেখছি পাঁচিলের গা তেলা নয়, রীতিমতো ইবড়ো খেবড়ো। ভালো লক্ষণ। বিমল বললে, কেন, পাঁচিলের গা অসমতল হলে আমাদের কি সুবিধা হবে জয়ন্তবাবু? জয়ন্ত সে কথার জবাব না দিয়ে বললে, বিমলবাবু, যদি একগাছা ৪৭-৫০ হাত দড়ি পেতুম, তাহলে আমাদের আর কোনোভাবেই ভাবনা ছিল না। দড়ি? দড়ি নিয়ে কি করবেন? দড়ি তো আমার কাছেই আছে জয়ন্তবাবু। আমি আর কুমার হচ্ছি ১ নম্বরের ভবঘুরে। পথে পা বাড়ালেই সব কিছুর জন্যই প্রস্তুত থাকি। আমাদের দুজনের পাশে ঝুলছে এই যে 2টো ব্যাগ। এর মধ্যে আছে দস্তুর মতো সংসারের এক একটি ক্ষুদ্র সংস্করণ। আমার ব্যাগে আছে ৬০ হাত লম্বা ম্যানিলা দড়ি। জানেন তো, দেখতে সরু হলেও ম্যানিলা দড়ি দিয়ে সিংহকেও বেঁধে রাখা যায়। বাহ, আর চাই একটা হাতুড়ি আর একগাছা হুক। ও দুটো জিনিস কুমারের ব্যাগে আছে। চমৎকার, তাহলে আমার সঙ্গে আসুন। আমি চাই ৪ পাঁচিলের একটা কোণ বেছে নিতে। সেখানে গেলে হাত বাড়িয়ে পাবো দুদিকের দেওয়াল। জয়ন্ত পায়ে পায়ে এগুলো। কিছুই বুঝতে না পেরে বিমল ও কুমারও চলল তার পেছনে পেছনে। প্রাচীরের পূর্ব উত্তর কোণে গিয়ে দাঁড়িয়ে জয়ন্ত বললে, এইবারে দড়ি আর হুক আর একটা হাতুড়ি নিয়ে আমি উঠব পাঁচিলের উপরে। তারপর টঙে গিয়ে 2খানা পাথরের জোরের মুখের হুক বসিয়ে তার সঙ্গে দড়ি বেঁধে নিচে ঝুলিয়ে দেব। তারপর আপনারা দুজনে একে একে দড়ি ধরে উপরে উঠে আসবেন। তারপর সেই দড়ি বেয়ে পাঁচিলের ওপারে পৃথিবীর মাটিতে অবতীর্ণ হতে আমাদের বেশিক্ষণ লাগবে না। কিন্তু বিমল খিলখিল করে হেসে উঠে বললে, বাহ, এ তো সবই জলের মতন বোঝা হয়ে গেল। কিন্তু জয়ন্তবাবু, প্রথমেই বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে? অর্থাৎ পাঁচিলের টঙে গিয়ে চড়বে কে? আপনি, না আমি, না কুমার? দুঃখের বিষয়ে আমরা কেউই টিকটিকির মূর্তি ধারণ করতে পারি না। বিমলবাবু, আমি ঠাট্টা বা আকাশ কুসুম চয়ন করছি না। কিছুকাল আগে নিউ ইয়র্ক টাইমসে আমি কারাগার থেকে পলায়নের এক আশ্চর্য খবর পড়েছিলাম। কাল্পনিক নয়, সম্পূর্ণ সত্য কাহিনী। আমেরিকার একটা নামজাদা খুনে ডাকাতকে সেখানকার সবচেয়ে সুরক্ষিত জেলখানায় বন্দি করে রাখা হয়। সে জেল ভেঙে কোনো বন্দি কখনো পালাতে পারেনি। তার চারিদিকে ছিল অত্যন্ত উঁচু পাঁচিল, কিন্তু ওই ডাকাতটা একটা অদ্ভুত উপায়ে সেই পাঁচিলও পার হয়ে পালিয়ে গিয়েছিল। উপায়টা যে কি, মুখে বললে আপনারা তার অসম্ভব বলে মনে করবেন। আর খবরটা প্রথম পড়ে আমিও অসম্ভব বলেই ভেবেছিলাম, কিন্তু কিছুদিন ধরে অভ্যাস করার পর আমিও দেখলাম উপায়টা আসলে দুঃসাধ্য হলেও অসাধ্য নয়। তবে সাধারণ মানুষের পক্ষে এই উপায়টা চিরদিনই অসম্ভব হয়ে থাকবে বটে, কারণ এই উপায় যে অবলম্বন করবে তার পক্ষে দরকার কেবল হাত পায়ের কৌশল নয়, অসাধারণ দেহের শক্তি। বিমল কৌতূহলে প্রদীপ্ত হয়ে বললে, জয়ন্তবাবু শিগগিরই বলুন, সে উপায়টা কি? উপায়টা এমন ধারণাতীত যে মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না। তার চেয়ে দেখুন,
আপনাদের চোখের সম্মুখে আমি নিজেই সেই উপায়টা অবলম্বন করেই বলছি। তারপর বিমল ও কুমার যে অবাক করা ব্যাপারটা দেখলে কোনো দিনই সেটা তারা সম্ভবপর বলে মনে করেনি। জয়ন্ত কোণে গিয়ে দুই দিকের প্রাচীরে দুই হাত ও দুই পা রেখে কেবল হাত ও পায়ের উপরে প্রবল চাপ দিয়ে উপরের দিকে উঠে যেতে লাগলো। প্রায় অনায়াসেই বিপুল বিস্ময়ে নির্বাক ও রুদ্ধশ্বাস হয়ে তারা বিস্ফারিত চোখে উপর পানে তাকিয়ে রইল। জয়ন্ত যখন প্রাচীরের উপরে গিয়ে পৌঁছালো, বিমল উচ্ছ্বসিত কণ্ঠে তারিফ করে বলল, সাধু জয়ন্তবাবু, সাধু! আপনি আজ সত্যি করে তুললেন ধারণাতীত স্বপ্নকে। ঠিক সেই সময় জাগলো আবার চারিদিক কাঁপিয়ে ও ধ্বনিত প্রতিধ্বনিত করে কোনো অজ্ঞাত দানবে বিভীষণ হুঙ্কার। সে যেন সমস্ত জীবজগতের বিরুদ্ধে প্রচণ্ড প্রতিবাদ, সে যেন বিরাট বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জয়ন্ত তখন প্রাচীরের উপরে উঠে বসে হাঁপ নিচ্ছে, কিন্তু এমন ভয়ঙ্কর সেই চিৎকার যে চমকে উঠে সে আরেকটু হলেই টোলের নিচে পড়ে যাচ্ছিল। তাড়াতাড়ি দুই হাতে প্রাচীর চেপে ধরে সরোবরের দিকে সভয়ে তাকিয়ে দেখলে, হ্যাঁ, বিমলের অনুমানই ঠিক। একটু আগে যারা আজগুবি হাসি হাসছিল তারা দেখা দেয়নি বটে, কিন্তু এখন যে হুঙ্কারের পর হুঙ্কার ছাড়ছে সে আর অদৃশ্য হয়ে নেই। চাঁদ তখন পশ্চিম আকাশে এবং পশ্চিম দিকের উঁচু প্রাচীরের কালো ছায়া এসে পড়ে সরোবরের আধা আধি অংশ করে তুলেছে অন্ধকারময়, এবং সেই অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে পড়ে অন্ধকারেরই এক জীবন্ত অংশের মতো কি যে সে কিম্ভূতাকার বিপুল মুক্তির খানিকটা আত্মপ্রকাশ করেছে দূর থেকে তা স্পষ্ট করে বোঝা গেল না, কিন্তু তার প্রকাণ্ড দেহটা সরোবরের জ্যোৎস্না উজ্জ্বল অংশের উপরে ক্রমেই আরও প্রকাণ্ড হয়ে উঠতে লাগল। তবে কি সে তাদের দেখতে পেয়েছে? সে কি এগিয়ে আসছে জল ছেড়ে ডাঙায় উঠবার জন্য? জয়ন্ত অত্যন্ত ব্যস্তভাবে প্রাচীরের পাথরের ফাঁকে হুক বসিয়ে ঠক ঠক হাতুড়ির ঘা মারতে লাগল। নিচ থেকে বিমল অধীর স্বরে চিৎকার করে বললে, ও আমাদের দেখতে পেয়েছে, ও আমাদের দেখতে পেয়েছে! জয়ন্তবাবু, দড়ি দড়ি! কুমার ফিরে সচকিত চোখে দেখলে প্রায় ৮০ ফুট লম্বা ও ৩৫-৪০ ফুট উঁচু একটা বিরাট কালি কালো দেহ মূর্তিমান দুঃস্বপ্নের মতো সরোবরের তীরে বসে সশব্দে প্রচণ্ড গা ঝাড়া দিচ্ছে। ওপর থেকে ঝপাং করে একগাছা দড়ি নিচে এসে পড়ল। কুমার আস্তস্বরে বললেন, লাউজুর ভক্তরা কি একেই ড্রাগন বলে ডাকে? বিমল দড়ি চেপে ধরল, বলল, চুলোয় যাক নাউজুর ভক্তরা, এখন নিজের প্রাণ বাঁচাও, তারপর আমার সঙ্গেই দড়ি ধরে উপরে উঠে এসো। তারা একে একে প্রাচীরের ওপারে মাটির উপরে গিয়ে নেমে আড়ষ্টভাবে শুনলে উধার থেকে ঘন ঘন যাচ্ছে দানবের হতাশ হুঙ্কার। সে নিশ্চয়ই চারিদিকে মুখের গ্রাস খুঁজে বেড়াচ্ছে, কেননা তার বিপুল দেহের বিষম দাপাদাপির চোটে প্রাচীরের এই পাশের মাটিও কেঁপে উঠছে থরথর করে। কুমার শ্রান্তের মতন কপালে ঘাম মুছতে মুছতে বলল, দানবটার ১ মিনিট আগে আমাদের দেখতে পেলে আমরা আর বাঁচতুম না। বিমল গম্ভীর স্বরে বললে, এখনো আমাদের বাঁচবার সম্ভাবনা নেই কুমার। ডাইনে বাঁয়ে সামনের দিকে চেয়ে দেখো। সর্বনাশ! আবার সেই অপার্থিব দৃশ্য। তারা দাঁড়িয়ে আছে প্রান্তরের মতন একটা স্থানে, এবং সেই প্রান্তের যেদিকে তাকানো যায় সেই দিকেই চোখে পড়ে কলে চলা পুতুলের মতন দলে দলে মানুষ মূর্তি অর্ধচন্দ্রাকারে এগিয়ে আসছে তাদের দিকে। নীরব, নিঃশব্দ, নিষ্ঠুর সব মূর্তি। পেছনে প্রাচীর এবং সামনে দুই পাশে রয়েছে এই অমানসিক মানুষের দল। এবারে আর পালাবার কোনো পথ খোলা নেই। জয়ন্ত অবসন্নের মতো বসে পড়ে বলল, আর কোনো চেষ্টা করা বৃথা। সেই ভয়ানক অর্ধচন্দ্রগুলো এমনভাবে ৩ দিক আগলে এগিয়ে আসছে যে মুক্তিলাভের কোনো পথ আর খোলা রইল না। বহু যারা গঠন করেছে তাদের দিকে তাকালেও বুক করতে থাকে ছ্যাঁত ছ্যাঁত। তারা মানুষ না অমানুষ? তারা যখন মাটির উপরে পদ সঞ্চালন করে অগ্রসর হচ্ছে
তখন তাদের জ্যান্ত মানুষ বলেই না মেনে নেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু দেখলে মনে হয় যেন দলে দলে কবরের মরা হঠাৎ কোনো মোহিনী মন্ত্রে পদচালনা করবার শক্তি অর্জন করেছে। এবং এবারেও সবাই লক্ষ্য করলে যে কেবল 2 পা ছাড়া তাদের প্রত্যেকেরই অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক যেন মৃত্যু আড়ষ্ট হয়ে আছে। অর্ধচন্দ্র গুচ্ছের 2 প্রান্ত বিমলদের পেছনাকার প্রাচীরের 2 দিকে সংলগ্ন হলো। মাঝে থাকল একটুখানি মাত্র ফাঁক, যেখানে অবাক ও অভিভূত হয়ে দাঁড়িয়ে রইল তারা 3 জনে। এদের উদ্দেশ্য কি? এরা তাদের বন্দি করতে না বধ করতে চায়? ওদের মুখ দেখে কিছু বোঝা সম্ভব নয়, কারণ মরার মুখের মতন কোনো মুখই কোনোভাবে কোনো ভাব প্রকাশ করছে না। কেবল তাদের অপলক চোখে চোখে জ্বলছে যেন নিষ্কম্প অগ্নিশিখা, যা দেখলে হয় হৃৎকম্প। কুমার মরিয়ার মতন চিৎকার করে বললে, কপালে যা আছে বুঝতেই পারছি, তবে আমি কিন্তু পোকার মতো ওদের পায়ের তলায় পড়ে মরতে রাজি নই। যতক্ষণ শক্তি আছে বিমল, বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো। সঙ্গে সঙ্গে শত শত কণ্ঠে আবার জাগল অট্টহাস্যের পর অট্টহাস্যের উচ্ছ্বাস। সঙ্গে সঙ্গে প্রাচীরের ওপর থেকে ভীষণ হুঙ্কার করে সাড়া দিতে লাগলো সেই শিকার বঞ্চিত হতাশ দানব জন্তুটা। সেই সমান ভয়াবহ হাস্য ও গর্জনের প্রচণ্ডতায় চতুর্দিক হয়ে উঠল যেন বিষাক্ত। ও দানবটা যেন চেঁচাচ্ছে পেটের জ্বালায় অস্থির হয়ে। কিন্তু এই মূর্তিমান প্রেতগুলো এত হাসে কেন? বিমল বললে, জাহাজের সঙ্গে সঙ্গে সমুদ্রে যে মূর্তিটা ভেসে আসছিল তাকেও দেখতে এদেরই মতো, সেও হয়তো এই দলেই আছে। কুমার তখন তার বন্দুক তুলেছিল, কিন্তু হঠাৎ কি ভেবে বন্দুক যেন নামিয়ে রাখল। বলল, বিমল, বিমল, একটা কথা মনে হচ্ছে। কি কথা? লাউজুর মূর্তিটা আমার সঙ্গেই আছে, জানো তো। তাও সাধুরা বলে সে মূর্তি মন্ত্রপুত, আর তাকে সঙ্গে না আনলে এ দ্বীপে নাকি আসা যায় না। বিমল কতকটা আশ্বস্ত স্বরে বললে, ঠিক বলেছ কুমার, এতক্ষণ ও কথা আমি ভুলেই গিয়েছিল। ওই মূর্তিরই লোভে কলকাতায় মানুষের পর মানুষ খুন হয়েছে। তার এত মহিমা কিসের? এইবারে হয়তো বুঝতে পারা যাবে। বার করো তো একবার সেই মূর্তিটাকে, দেখি সেটা দেখে এই ভূতগুলো কি করে। কুমার তাড়াতাড়ি ব্যাগের ভেতর থেকে জেট পাথর গড়া রাম ছাগলের চড়া সাধক সেই অর্ধতপ্ত অর্ধশীতল মূর্তিটি বের করে ফেললে এবং ডান হাতে ধরে এমনভাবে তাকে মাথার উপরে তুলে ধরলে যে সকলেই তাকে একেবারে স্পষ্ট দেখতে পেল। ফল হলো একেবারে কল্পনাতীত। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে গেল অষ্টহাস্য এবং আচম্বিতে যেন কোনো অদৃশ্য বৈদ্যুতিক শক্তির ধাক্কা খেয়ে সেই শত শত আড়ষ্ট মূর্তি অত্যন্ত তাড়াতাড়ি পিছিয়ে যেতে যেতে ছত্রভঙ্গ হয়ে নানা দিকে ছড়িয়ে পড়তে লাগল। জয়ন্ত, বিমল ও কুমার 3 জনেই অত্যন্ত বিস্মিতের মতো একবার এ ওর মুখের দিকে এবং একবার সেই পশ্চাৎপদ বিভৎস মূর্তির দিকে ফিরে ফিরে তাকাতে লাগল বারংবার। অবশেষে হাঁপ ছেড়ে জয়ন্ত বলল, এটুকু মূর্তির এত বড় গুণ, এ কথা যে বিশ্বাস করতেও প্রবৃত্তি হচ্ছে না। বিমল বললে, এতক্ষণে বোঝা গেল এই দ্বীপে ওই পবিত্র মূর্তিই হবে আমাদের রক্ষা কবচের মতো। ওকে সঙ্গে করে এখন আমরা যেখানে খুশি যেতে পারি। না বিমলবাবু, না। এই সৃষ্টি ছাড়া দ্বীপ আমাদের মতন মানুষের জন্য তৈরি হয়নি। এখানে পদে পদে যত সব অস্বাভাবিক বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। এরপর হয়তো লাউজুর মূর্তিও আর আমাদের বাঁচাতে পারবে না। আমি চাই নদীর ধারে যেতে, যেখানে আছে আমাদের নৌকাটা। কুমার বললে, আপাতত আমি জয়ন্তবাবুর কথায় সায় দিই। আবার যদি আমরা এখানে আসি, দলে ভারী হয়েই আসব। কিন্তু নদী কোন দিকে? নিশ্চয়ই পশ্চিমের দিকে। ওই দেখো, চাঁদের আলো নিভে আসছে।
পূর্বের আকাশ ফর্সা হচ্ছে। যেন সমুজ্জ্বল স্বপ্নের মতো স্নিগ্ধতার মধ্যে দেখা গেল। প্রান্তরের মাঝে মাঝে দাঁড়িয়ে আছে তাল জাতীয় তরুকুঞ্জ ও ছোট ছোট বন। এতক্ষণ যারা এসে এখানে বিভীষিকা সৃষ্টি করেছিল সেই অপার্থিব মূর্তিগুলো এখন অদৃশ্য হয়েছে চোখের আড়ালে। বিমল সব দিকে চোখ বুলিয়ে বললে, আর বোধহয় ওরা আমাদের ভয় দেখাতে আসবে না। চলো কুমার, আমরা ওই বনের দিকে যাই। খুব সম্ভব ওই বনের পরেই পাবো নদী। তারা বন লক্ষ্য করে অগ্রসর হলো এবং চলতে চলতে বারবার শুনতে লাগলো সেই অজানা অতিকায় জানোয়ারটা তখনও আকাশ কাঁপিয়ে দারুণ ক্রোধে চিৎকার করছে ক্রমাগত। প্রায় সিকি মাইল পথ চলবার পর বনের কাছে এসে তারা শুনতে পেল গাছে গাছে জেগে ওঠা ভোরের পাখিরা গাইছে তখন নতুন উষার প্রথম জয়গীতি। আধার তখন নিঃশেষে পালিয়ে গেছে কোথায় কোন দুঃস্বপ্ন লোকের অন্তপুরে। দানবের চিৎকারও থেমে গেল। হয়তো সেও ফিরে গেল হতাশ হয়ে তার পাতালপুরে। হয়তো রাত্রির জীব সে, সূর্যালোক তার চোখের বালি। বাতাসও এতক্ষণ ছিল যেন শ্বাসরোধ করা, এখন ফিরে এলো তার স্নিগ্ধ স্পর্শ। বনে বনে সবুজ গাছের পাতায় পাতায় জাগল নির্ভীক আনন্দের বিচিত্র শিহরণ। জয়ন্ত বললে, এই তো আমার চিরপরিচিত প্রিয় পৃথিবী। জানি এর আলো ছায়ায় মিলন লীলাকে, এর শব্দ গন্ধ স্পর্শের মাধুর্যকে, এর ফুল ফোটানো শ্যামলতাকে আমি আমি বাঁচতে চাই এদেরই মাঝখানে। কালকের মতো যুক্তিহীন আজগুবি রাত আর আমার জীবনে কখনো যেন না আসে। এ রাতের কাহিনী কারোর কাছে মুখ ফুটে বললেও সে আমাকে পাগল বলে মনে করবে। ঠিক সেই সময় কি এক অভাবনীয়ভাবে সকলের মন অভিভূত হয়ে গেল। প্রথমটা সবিস্ময়ে কারণ বুঝবার চেষ্টা করেও কেউ কিছুই বুঝতে পারলে না। তারপরেই কুমার বললে, একই বিমল, একই ভূমিকম্প হচ্ছে নাকি? চারিদিক একবার চেয়ে দেখল বিমল। হে, তো ঠিক ভূমিকম্পের মতো মনে হচ্ছে না কুমার। মনে হচ্ছে আমরা আছি টলমলে জলের নৌকোর উপরে। কি আশ্চর্য! জয়ন্ত বললে, দেখুন দেখুন, ওইদিকে তাকিয়ে দেখুন। যে মাঠ দিয়ে আমরা এসেছি সেখানে হঠাৎ একটা নদীর সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ইউ কি সম্ভব? বিপরীতের দিকে তাকিয়ে কুমার বললে, ওদিকেও যে ওই ব্যাপার। আমরা যে জমির ওপর দাঁড়িয়ে আছি তার দুদিক দিয়েই নদীর আবির্ভাব হয়েছে। দুই হাতে চোখ কচলে চমৎকৃত কণ্ঠে বিমল বললে, এ তো দৃষ্টি বিভ্রম নয় কুমার। আমাদের সামনের দিকেও খানিক তফাতে চেয়ে দেখো, ওখানেও জল। পেছন দিকে বন ভেদ করে চোখ চলছে না। খুব সম্ভবত ওই দিকেও জল আছে, কারণ এটা বেশ বুঝতে পারছি যে আমরা আছি এখন দ্বীপের মতন একটা জমির উপরে, আর এই দ্বীপটা ভেসে যাচ্ছে ঠিক নৌকোর মতোই। হে না, এইবারে আমি হার মানলাম। দ্বীপ হলো নৌকো, না এটাকে বলবো ভাসন্ত দ্বীপ। সত্যিই তাই। জলের ওপারের প্রান্তরের বনজঙ্গল দেখতে দেখতে পেছনে সরে যাচ্ছে, যেমন সরে যেতে দেখা যায় রেলগাড়ির ভেতরে বা নৌকা জাহাজের ওপরে গিয়ে বসলে। গঙ্গা সাঁতার কাটছে জলে। জয়ন্তবাবু, আপনি হ্যামারটনের ইউনিভার্সাল হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড পড়েছেন? রেখে দিন মশাই, হিস্ট্রি ফিস্ট্রি আমার মাথা এখন রোবো করে ঘুরছে। নিজেকে আর জয়ন্ত বলে মনেই হচ্ছে না। শুনুন, ওই হিস্ট্রির ষষ্ঠ খণ্ডে 3522 পৃষ্ঠায় একখানি ছবি দেখবেন। 400-500 বছর আগে চীন দেশের সিং রাজবংশের সময়ে একজন চীনা পটুয়া অমৃত দ্বীপের এক চিত্র এঁকেছিলেন। ওখানে হচ্ছে তারই প্রতিলিপি। তাতে দেখা যায় জনকয়তা ও ধর্মাবলম্বী লোক একটি ভাসন্ত দ্বীপে বসে পান ভোজন আমোদ আহ্লাদ করছে, আর একটি মেয়ে হাল ধরে দ্বীপটিকে করছে নির্দিষ্ট পথে চালনা। আরে মশাই, কবি আর চিত্রকররা উদ্ভট কল্পনায় যা দেখে তাই কি আমাদেরও বিশ্বাস করতে হবে? জয়ন্তবাবু, সময় বিশেষে কল্পনাও হয় সত্যের মতো, আর সত্যও হয় কল্পনার মতো।
আজ স্বচক্ষেও তা দেখে তাকে স্বীকার করতে পারবেন না। পাগলের কাছে সবই সত্য হতে পারে। আমাদের সকলেরই মাথা হঠাৎ বিগড়ে গেছে। না জয়ন্তবাবু, শিশুরও কাছে সবই সত্যি হতে পারে। এই লক্ষ কোটি বৎসরের অতি বৃদ্ধ পৃথিবীর কোলে ক্ষুদ্র মানুষ হচ্ছে শিশুর চেয়েও শিশু। সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরেও যে অসাধারণ প্রাকৃতিক নিয়ম থাকতে পারে, ভালো করে তা জানতে পারবার আগেই ক্ষণজীবী মানুষের মৃত্যু হয়। আজ লোহা জলে ভাসে, ধাতু আকাশে ওড়ে, বন্দি বিদ্যুৎ গোলামি করে, শূন্য দিয়ে 7 সাগর পেরিয়ে বেতারে মানুষের চেহারার কণ্ঠস্বর ছুটোছুটি করে। ছবি জ্যান্ত হয়ে কথা কয়, রসায়নগারে নতুন জীবের সৃষ্টি হয়। কিছুকাল আগেও এইসব ছিল সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরে, আজগুবি কল্পনার মতো। তবু আমরা কতটুকুই বা দেখতে কি জানতে পেরেছি? পৃথিবীতে যা কিছু আমরা দেখিনি, শুনিনি, তাহাই অসম্ভব না হতেও পারে। আপনার বক্তৃতাটি যে খুবই শিক্ষাপ্রদ তা আমি স্বীকার করছি না, কিন্তু আপাতত বক্তৃতা শুনবার আগ্রহ আমার নেই। এখন আমরা যে কি করব সেইটাই ভাবা উচিত। এই দ্বীপে আমাদের নিয়ে জলপথে হয়তো নিরুদ্দেশে যাত্রা করতে চায়। এখন আমাদের কি করা উচিত? আমাদের উচিত জলে ঝাঁপ দিয়ে দেওয়া। কিন্তু সঙ্গে সঙ্গে যদি তরল জল আর কঠিন মৃত্তিকায় পরিণত হয়, তাহলেও আমি আর অবাক হব না। কিংবা জলের ভেতরে আবার দেখা দিতে পারে দলে দলে জ্যান্ত মরা। কুমার শিউরে উঠে ব্যাগটা টিপে টুপে অনুভব করে দেখলে লাউজুর মূর্তিটা যথাস্থানে আছে কিনা। তারপর এগিয়ে ধারে গিয়ে তারা দেখলে দ্বীপ তখন ছুটে চলেছে রীতিমতো বেগে, এবং তটের তলায় উচ্ছল স্রোত ডাকছে কলকল করে। নদীর আকার তখন চওড়া হয়ে উঠেছে এবং খণ্ডদ্বীপের 2 দিকে 2 তীর সরে গেছে অনেক দূরে। জয়ন্ত আবার বললে, এখন উপায় কি বিমলবাবু? আমরা তাহলে কি করব? এখানে জল স্থল 2 বিপজ্জনক। বাকি আছে শূন্যপথ, কিন্তু আমাদের ডানা নেই। নদীর সঙ্গে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। হয়তো অমৃত দ্বীপের বাসিন্দারা আমাদের মতো অনাহুত অতিথিদের বাহির সমুদ্রে তাড়িয়ে দিতে চায়। তাহলে তো সেটা হবে আমাদের পক্ষে সাবে বর। নদীর মুখেই আছে আমাদের জাহাজ। কিন্তু জাহাজ শুদ্ধ লোক আমাদের এই অতুলনীয় দ্বীপ নৌকা দেখে কি মনে করবে, সেটা ভেবে এখন থেকেই আমার হাসি পাচ্ছে। কিন্তু বিমলের মুখে হাসির আভাস ফুটবার আগেই হাসি ফুটল আর এক নতুন কণ্ঠে, দস্তুর মতো কৌতুক হাসি। সকলে চমকে ফিরে অবাক হয়ে দেখলে একটু তফাতে বনের সামনে গাছতলায় বসে আছে আবার এক অমানসিক মূর্তি। কিন্তু এবারে তার মুখ আর ভাবহীন নয়, কৌতুক হাসছে সমুজ্জ্বল। জয়ন্ত বললে, হ্যাঁ, এই মূর্তিটা আবার কোত্থেকে এলো? যেখান থেকেই আসুক, এর চোখ মুখে বিভীষিকার চিহ্ন নেই। এ হয়তো আমাদের ভয় দেখাতে আসেনি। মূর্তি পরিষ্কার ইংরেজি ভাষায় বললে, কে তোমরা? পড়েছ ইংরেজি পোশাক, কিন্তু দেখছি তোমরা ইংরেজ নও। বিমল 2 পা এগিয়ে বললে, তুমি যেমন চীনা হয়েও ইংরেজি বলছো, আমরাও তেমনি ইংরেজি পোশাক পরেও যাতে ভারতীয়। ঋষি বুদ্ধদেবের দেশ থেকে তোমরা প্রভু লাওজুর দেশে এসেছো কেন? তোমরা কি জানো না এদেশ হচ্ছে পৃথিবীর স্বর্গ? এখানে বাস করে আমার মতো অমরেরা, জলে স্থলে শূন্যে যাদের অবাধ গতি। এখানে নশ্বর মানুষের প্রবেশ নিষিদ্ধ। অমর হবার জন্য আমার মনে একটুও লোভ নেই। মূর্তির উপেক্ষার হাসি হেসে বললে, মূর্খ, আমাদের দেহের মর্যাদা তোমরা বুঝবে না। দেহ তো একটা তুচ্ছ কলস মাত্র। মানুষ বলতে আসলে বোঝায় মানুষের মনকে। আমাদের দেহ নামে মাত্র আছে, কিন্তু আমরা করি কেবল মনের সাধনা। আমাদের আড়ষ্ট দেহের কর্মশীল কেবল আমাদের মন। কিন্তু থাকো সব কথা। কে তোমরা? কেন এখানে এসেছো? সিয়ানোতে? না, তোমাদের দেখবার পর আর আমার অমর হওয়ার স্বাদ নেই। আমরা এখানে বেড়াতে এসেছি। বেড়াতে? এটা নশ্বর মানুষের বেড়াবার জায়গা নয়। জানো তোমাদের মতো আরো কত কৌতূহলী এখানে বেড়াতে এসে মারা পড়েছে আমাদের হাতে।
সেটা তোমাদের অভ্যর্থনার পদ্ধতি দেখেই বুঝতে পেরেছি। কেবল আমাদের মারতে পারোনি কারণ সে শক্তি তোমাদের নেই। মূর্খ, তোমাদের বধ করতে পারি এই মুহূর্তেই। কেবল প্রভু লাউজুর পবিত্র মূর্তি তোমাদের সঙ্গে আছে বলেই এখনো তোমরা বেঁচে আছো। ও মূর্তি কোথায় পেলে? সে খবর তোমাকে দেব না। তোমরা কি তাও ধর্মে দীক্ষা নিয়েছ? না, আমরা হিন্দু, তবে সাধক বলে লাউজুকে আমরা শ্রদ্ধা করি। কেবল মুখের শ্রদ্ধা ব্যর্থ, তোমাদের মন অপবিত্র। প্রভু লাউজুর মূর্তির মহিমায় তোমাদের প্রাণ রক্ষা হলো বটে, কিন্তু এখানে আর তোমাদের ঠাঁই নেই। শীঘ্র চলে যাও এখান থেকে। খুব লম্বা হুকুম তো দিলে। এই জ্যান্ত মরার মুল্লুক থেকে চলেও তো যেতে চাই, কিন্তু যাই কেমন করে? কেন? আগে ছিল মাঠে, তারপর মাঠ হলো জলে ঘেরা দ্বীপ, তারপর দ্বীপ হলো আশ্চর্য এক নৌকো। খুব মজার ম্যাজিক দেখিয়ে আরব্য উপন্যাসকেও তো লজ্জা দিলে বাবা। এখন দয়া করে দ্বীপ নৌকোকে আবার স্থলের সঙ্গে জুড়ে দাও দেখি, আমরাও ঘরের ছেলের মতন ঘরে ফিরে যাই। তোমার সুবুদ্ধি থেকে খুশি হলুম। দ্বীপের পূর্ব দিকে চেয়ে দেখো। সকলে বিপুল বিস্ময়ে ফিরে দেখলে ইতিমধ্যে কখন যে দ্বীপের পূর্ব প্রান্ত আবার মাঠের সঙ্গে জুড়ে এক হয়ে গেছে তারা কেউ জানতেও পারেনি। স্থির মাটি, পায়ের তলাটা আর টলমল করছে না। এতক্ষণ পরে বিমল শ্রদ্ধাপূর্ণ স্বরে বললে, তোমাকে শত শত ধন্যবাদ। এখান থেকে সোজা পশ্চিম দিকে গেলেই দেখবে নদীর ধারে তোমাদের নৌকা বাঁধা আছে। যাও। পর মুহূর্তেই আর এক অদ্ভুত দৃশ্য। সেই উপবৃষ্ট মূর্তি আচম্বিতে বিনা অবলম্বনে শূন্যে ঊর্ধ্ব দিকে উঠল এবং তারপর ধনুক থেকে ছোঁড়া তীরের মতো বেগে বনের উপর দিয়ে কোথাও যেন চোখের আড়ালে মিলিয়ে গেল। কুমার হতভম্বের মতো বলল, এ কি দেখলুম বিমল? আমি কিন্তু এই শেষ ম্যাজিকটা দেখে আশ্চর্য বলে মনে করছি না। বিমলবাবু, তাহলে আপনার কাছে আশ্চর্য বলে কোনো কিছুই নেই? জয়ন্তবাবু, আপনি কি সেই অদ্ভুত ইংরেজের কথা শোনেননি? টলস্টয়, থ্যাকারের মতন আরও অনেক বিশ্ববিখ্যাত লোক সচক্ষে দেখে যার বর্ণনা করে গেছেন। তিনি সাধকও নন, জাদুকরও নন, আমাদেরই মতন সাধারণ মানুষ, কিন্তু তার দেহ শূন্যে ওঠে এক জানলা দিয়ে, শূন্য পথেই আবার ঘরের ভেতরে ফিরে আসত। দোহাই মশাই দোহাই, আর নতুন নতুন দৃষ্টান্ত দিয়ে অসম্ভবের স্বাভাবিক ব্যাখ্যা করবেন না। আপনাদের অ্যাডভেঞ্চার আমার ধারণার বাইরে। এখানকার মাটিতে আর 5 মিনিট দাঁড়ালে আমার হৃদযন্ত্র হয়তো ক্রিয়া করা বন্ধ হয়ে যেতে পারে। মাঠ আবার দ্বীপ হওয়ার আগেই চলুন, ছুটে আগে নৌকার খুঁজে যাই। সকলে পশ্চিম দিকে অগ্রসর হলো। পূর্বাকাশের রংমহলে প্রবেশ করেছে তখন নবীন সূর্য। নদীর জল যেন গলানো সোনার ধারা। নৌকা যথাস্থানেই বাঁধা আছে। অমৃতদ্বীপের আরও কত রহস্য অমৃতদ্বীপের ভেতরেই রেখে তারা খুলে দিলে নৌকার বাঁধন। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক হেমেন্দ্র কুমার রায়ের লেখা অমৃতদ্বীপ। আপনাদের গল্পটি কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আবারও আমরা ফিরে আসব আরও নতুন নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।